হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 8 একদম একটা নিউ চ্যাপ্টার, যেটা তোমাদের 9 নম্বর চ্যাপ্টার, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, এই চ্যাপ্টারটা পড়বো। তো এর আগে আমাদের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তোমরা না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নাও। আজকে একদমই নতুন একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, যেখানের মধ্যে তোমাদের যে এখন রিসেন্ট তোমাদের বয়স কত সে অনুযায়ী কিন্তু অনেক ধরনের চেঞ্জেস হয়ে থাকে, বা তোমাদের আরো অনেক রোগ সম্পর্কে, অনেক গ্রন্থি সম্পর্কে অনেক কিছু এখানে চ্যাপ্টারের মধ্যে রয়েছে। তো এমনি নর্মাল অন্যদিকে তুলনায় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকে। দেখো, প্রথমে তোমাদের বইতে দেখবে কতগুলো গল্প দেওয়া রয়েছে। একদম স্টার্টিং এ বইটা খুলে বসো, তাহলে ভালো মানে বুঝতে পারবে আর কি। তো গল্পের মধ্যে প্রথমে কি বলছে, তাপসের আজকাল আয়নায় মুখ দেখা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সকালে স্কুলে যাওয়া, এক সেকেন্ড, হ্যাঁ কি বলছে, সকালে স্কুলে যাওয়ার আগে বেশ পরিপাটি করে চুল আঁচড়াই। তোমরা হয়তো যখন এতে যাও, কি বলে, স্কুলে যাও, ঠিকঠাক রেডি হও তো, ফিটফাট থাকে, যাতে লোক দেখে বলে ভালো লাগছে, এরকম তাই তো। ও কি বলছে, তাপস ওই কাজ করছে, যে একদম এখন কি করছে, বেশি বেশি আয়নায় মুখ দেখছে। তারপর হচ্ছে একদম স্কুল যাচ্ছে এখন, তখন ঠিকঠাক একদম রেডি ফিটফাট হয়ে যাচ্ছে। মা একটু বকাবকি করেন আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াই বলে। তাহলে ওর মা কেন বকছে ওকে, বেশিক্ষণ আয়নার সামনে দাঁড়াচ্ছে কেন, এই জন্য কিন্তু ওর মাকে ওর বকাবকিও করছে। কিন্তু তা বলে তাপস ওর অভ্যাসটি ছাড়ে না। রোজ আয়নায় নিজেকে দেখে। ওর ইদানিং গোফের রেখা দেখা যাচ্ছে, গলার স্বরের পরিবর্তন হচ্ছে, খানিক বদল ঘটেছে। তাপস মাকে বলে, মা ওরকম ভাবে বকো না, দেখছো না আমি বড় হয়ে গেছি। তাহলে কি বলছে, এই গল্পটাতে কি বলছে, যে তাপস একটা ছেলে ছিল, সে কি করছে না, তার এখন যে বয়সটা, তোমাদের মধ্যে হয়তো অনেকেরই দেখবে যারা ছেলে রয়েছে গোফের রেখা দেখা যাচ্ছে, তাই তো। তাহলে এই যে চেঞ্জটা হলো, এটা কিন্তু এই বয়সে একটা হয়। তো সেজন্য কিন্তু গল্পটা রয়েছে, এবার কি কারণে হয় না হয় এটা জানার জন্য কিন্তু আমাদের পরের গুলো পড়তে হবে। ওকে, তো গল্পগুলো দেখে নাও, একদম লাস্ট যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবে যে এই কারণটা কেন ছিল, কেন সে তার গোফে রেখা রেখা দেখা দিচ্ছে, বা কেন তার গলার স্বরের পরিবর্তন হচ্ছে, এগুলো জানতে পারবে। ওকে, গল্প দেখে নাও। 1 নম্বর গেল এটা। 2 নম্বর কি বলছে দেখো, আজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। অসিত অন্যদের সঙ্গে দৌড়াবে। বাঁশি বাজাতে সব প্রতিযোগী মাঠের ধারে লাইন বরাবর দাঁড়িয়ে পড়লো। দ্বিতীয় বাঁশি বাজতেই দৌড় শুরু হলো। প্রাণপণে দৌড়ে অসিত যখন দড়ি ছুঁলো, দেখলো ও প্রথম হয়েছে। অসিত কথা বলতেই পারছিল না। কেন পারছিল না, কারণ সে প্রচন্ড জোরে দৌড়ানোর সময়, কি দেখো তোমরা যারা হচ্ছে স্কুলে কম্পিটিশনে খেলো দৌড় প্রতিযোগিতা, তখন মানে এমনিতে বেশিক্ষণ ছুটলে কি মানে জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই না, হাঁপাতে হয়, তো তখন কথা বলা একটা মানে পরিস্থিতি থাকে না। তো ওরও সেই একই হয়েছে, বুকের হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে ধুকপুক করছিল। স্বাভাবিক, এগুলো তোমরা রিলেট করতেই পারবে, যে যখন খুব জোরে দৌড়াও তখন কি হয়, এরকম হয়, তো তখন কথা বলা যায় না। তো সেম কিন্তু অসিতের ক্ষেত্রে দেখা গিয়েছিল। তারপর কি বলছে, ভীষণ হাঁপাচ্ছিল ও। একই কথা, যে এত দৌড় খেলেছে, হাঁপাবে তো স্বাভাবিক, তাই না। দর দর করে ঘাম ঝরছিল। প্রত্যেকটা কিন্তু দেখো, যে তোমরা নিজেরা দেখতে হবে, যখন তোমরা দৌড়াদৌড়ি করে আসো, প্রত্যেকটা সেম অসিত মানুষ, ওরও হয়ে একই কন্ডিশন হয়েছে। জিভটা শুকিয়ে আসছিল, কারণ একদম জল তেষ্টা পেয়েছিল, এত জোরে দৌড়েছে ও। একটুখানি বসতে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। এটা এটা আলাদা করে গল্প দেখার কিছু নেই, তোমরাও জানো যে খুব জোরে দৌড়ে এলে এই ঘটনাগুলো ঘটে থাকে। একটু রেস্ট করলে, জল টল খেলে, তারপর কিন্তু আবার সব নর্মাল হয়ে যায়। তো এবার এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কেন ঘটছে, এটা কিন্তু পরে জানতে পারবে। এরপর কি বলছে দেখো, 3 নাম্বার গল্প। সুজাতা বাবার সঙ্গে সার্কাস দেখতে গিয়েছিল। খুবই ভালো লেগেছিল ওর। তবে দুজন মানুষকে ওর সব থেকে ভালো লেগেছিল। হ্যাঁ, একজন কি ছিল, খাটো রনি, আর অন্যজন রনির বন্ধু বিশাল লম্বা টনি। এখানে রনি আর টনি দুজনের কথা বলা রয়েছে, যাদের মধ্যে কি একজন হচ্ছে যে খুবই ছোট, আর একজন হচ্ছে খুবই লম্বা। ওকে, মনে হয় টনি যেন পায়ে রন পা পড়ে আছে। সুজাতা অবাক হয়ে গিয়েছিল, ওরকম খাটো এরকম লম্বা মানুষও হয়। তাহলে এই দেখো, মানে ডিফারেন্স বলছে এখানে, এই গল্পটার মধ্যে কি বলতে চেয়েছে, যে মানুষের মধ্যে লেন্থের মানে হাইটের কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে। তো একদম ছোট একটা মানে ও যখন গেছে মেলা দেখতে, দেখলো যে একদম ছোট মানুষও হয়েছে, আবার অনেকটা বড় মানুষও দেখা গেছে। তাহলে এইটা কিন্তু ও বলেছে। এবার এই যে ছোট বড়, এটা কোন মানে কে নিয়ন্ত্রণ করে থাকে, কার জন্য হয়, এটা কিন্তু তোমরা এই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবে। ওকে, এই গল্পগুলো জাস্ট দেওয়া রয়েছে, এর উত্তরগুলো কিন্তু পরে পাবে। 3 নাম্বার গল্প গেল। নেক্সট আমাদের গল্প কি বলেছে, 4 নাম্বার। রাবেয়া মায়ের সঙ্গে মেলায় বেড়াতে গিয়েছিল। ঘুরতে ঘুরতে খুব জল তেষ্টা পেয়েছিল। মাকে বলল সে কথা, তখন তিনি রাবেয়াকে শরবত কিনে দিলেন।
দোকানদারকে শরবতে চিনি মেশাতে বারণ করলেন। তাহলে রাবেয়া যখন দোকানে গেছে তখন সে দোকানদার কি বললো, চিনি মেশাতে বারণ করছে। রাবেয়া মাকে শরবতে চিনি দিতে না বলার জন্য চাপ দিল না। রাবেয়া জানতো যে ওর চিনি খাওয়া একদমই বারণ। তাহলে রাবেয়ার কি করা হয়েছে, রাবেয়া একটা বাচ্চা মেয়ে, ওর কিন্তু চিনি খাওয়া বারণ রয়েছে। ওকে, তো সেই জন্য যখন শরবত খাচ্ছে তখন সে কিন্তু চিনিটা অ্যাড করতে বারণ করলো। তাই ও একেবারে মিষ্টি খায় না, কারণ ওর চিনি খাওয়া বারণ, তো মিষ্টিও খাবে না। আজকাল খুব অল্পেই হাঁপিয়ে যায়, আর কোথাও কেটে গেলে ঘা যেন শুকাতে চায় না। দেখো এইগুলো যে গল্পের মধ্যে দিয়েছে, এটা শুধু মানে শুধুমাত্র গল্প দেওয়া রয়েছে এরকমটা না, এটা প্রত্যেকটা এক একটা সাইন দেওয়া রয়েছে যে কেন এটা হচ্ছে। এটা একটা প্রবলেম ওর, হ্যাঁ, এখন বলে দিলে বুঝতে পারবে না, পরে গিয়ে বলছি ঘটনাগুলোকে আবার, যে কেন তার এরকম মানে প্রবলেম গুলো হচ্ছে, কেন সে চিনি খাচ্ছে না, কেন তার কোথাও কেটে গেলে তার ঘাটা শুকাচ্ছে না। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা লজিক রয়েছে। ওকে, হ্যাঁ, নেক্সট কি বলছে, 5 নাম্বার গল্প। আজকাল চায়নার খুব ঘুম পায়, তোমাদের ঘুম পাই, তো চায়নারও ঘুম পাচ্ছে। সেদিন তো ক্লাসের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল, তার জন্য দিদির কাছে খুব বকুনি খেয়েছিল। কি যে হয়েছে, চায়নার গলার সামনেটা উঁচু মতো কি যেন একটা ওঠানামা করছে। দেখো এখানে যে কথাটা বললো, এটাও কিন্তু একটা কিছু সাইন দেওয়া রয়েছে যে ওর কিন্তু গলার সামনে কিছু একটা ওঠানামা করছে, আর প্রচন্ড ঘুম পাচ্ছে, ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ছে। ওকে, খুব ক্লান্তি বোধ করে, পড়াশোনা তো করতে ইচ্ছা করে না, সবসময় কেবল ঘুমোতে ইচ্ছা করে। এটা তোমাদের হয়ে থাকে তাই না, সবসময় ঘুমাতে ইচ্ছা করে, পড়াশোনা করতে ইচ্ছা করে না। তো চায়নাও তোমাদের মতো এই হচ্ছে, কিন্তু চায়নার একটা প্রবলেম দেখা গেছে কি, ওর গলার কাছে কিছু একটা ওঠানামা করছে মনে হচ্ছে। তাহলে এই চায়নার কেসটা আমাদের হয়ে থাকে, পড়তে বসতে ইচ্ছা করে না, ঘুম পায়। তো এটা কিন্তু রোগ নয়, কিন্তু চায়নার ক্ষেত্রে আরেকটা টেক্সট এখানে মানে দেয়া আছে, দেখো, যে ওর গলার সামনে কিছু একটা ওঠানামা করছে। তাহলে এগুলো আমাদের গল্প গেল। এই 5টা গল্প দেখবে তোমাদের বই একদম স্টার্টিং এ, একদম ফ্রন্ট পেজে দেওয়া রয়েছে 5টা গল্প। ওকে, তাহলে এই গল্প তো পড়লে, এবার গল্প তো এখন বুঝতে পারবে না যে কেন হচ্ছে এগুলো, এগুলো পড়ার জন্য কিন্তু আমাদের চ্যাপ্টারের মধ্যে এন্টার করতে হবে। তাহলে কি রয়েছে দেখো, এবার বলছে কি, এখানের মধ্যে একটা পয়েন্ট রয়েছে, নিয়ন্ত্রক। এই নিয়ন্ত্রককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এই স্নায়ুতন্ত্রটা আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়েছিলাম, কি পড়েছিলাম, জীবদেহের গঠন। তো ওখানের মধ্যে অনেকটা বলেছিলাম স্নায়ু কি, বা স্নায়ুর মধ্যে কি কি থাকে, তার কাজ, ফাংশন। এইটা দেখো, এটা বুঝতে গেলে তোমরা এটা একটু দেখে নিয়ে চলে আসো, কারণ ওটা দেখলে ভালো ক্লিয়ার হবে জিনিসটা। ওকে, আরেকটা কি আছে, হরমোনাল সিস্টেম। হরমোনাল সিস্টেম আর স্নায়ুতন্ত্র, এই দুটো ভাগে আমরা নিয়ন্ত্রককে ভাগ করছি। তো এটা একটা গেল। এবার ডিটেলস তারপর চলো, এইটা একদম তোমাদের বইয়ের লাইন দেওয়া রয়েছে, বইটা খুলে রাখলে বুঝতে পারবে। কি বলছে, জন্মের সময় থেকে শুরু করে মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের শরীরে মনে নানা পরিবর্তন ঘটে, আর এসব পরিবর্তনের অন্যতম নিয়ন্ত্রক হলো হরমোন। তাহলে এই হরমোনটা কিন্তু একটা মারাত্মক জিনিস, ঠিক আছে। হরমোনের বাংলাও হচ্ছে যে, এখানে হরমোন দেওয়া রয়েছে, ইংলিশে হরমোনই বলা হয়। তো তুমি যে দেখবে কখনো কখনো ভালো লাগে, কখনো কখনো আবার বিরক্ত লাগে, মানে প্রত্যেকটা মুড সুইং হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি লম্বা, তুমি কেউ কেউ বেটে, কেউ কেউ হচ্ছে যে একটু মানে মানে যে কোনো প্রকার তোমার শরীরে যা কিছু ঘটছে, প্রত্যেকটা কিন্তু মেনে কে রয়েছে, আমাদের হরমোন। এবার এই হরমোন অনেক ভাগ রয়েছে, সেটা আমরা দেখবো, কিন্তু এই হরমোনটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। ওকে, শরীরের বৃদ্ধি, ওজন, হজম প্রক্রিয়া, রোগ প্রতিরোধ, রক্তচাপ, মূত্র উৎপাদন, ঘাম তৈরি, এমনকি হৃদযন্ত্র ঠিক রাখতে সক্রিয় ভূমিকা কে পালন করছে, আমাদের এই হিরো হরমোন। ওকে, তাহলে প্রত্যেকটা কাজের জন্য কে করছে, হরমোন। সে তোমার একদম ঘুমানো থেকে স্টার্ট করে, তুমি যাতে ঘুমাতে যাচ্ছ, রাত হলে দেখবে ঘুম পাচ্ছে বেশি, তাই তো, সেটাও কিন্তু একটা হরমোনাল সিস্টেম। ওকে, তারপর কি বলছে, তোমার ভালো লাগা, মন্দ লাগা, কান্না, যেটা বলছিলাম, কান্না হাসি সব আবেগকে অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে হরমোন। তাহলে তোমার একদম শারীরিক গঠন থেকে স্টার্ট করে মানসিক প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি হেল্প করছে, হরমোন। ওকে, তারপর বলছে, আসলে হরমোন হলো আমাদের শরীরে রক্তবাহিত কয়েক ধরনের রাসায়নিক পদার্থ। তাহলে হরমোন কিন্তু স্নায়বিক নয়, হরমোন হচ্ছে রাসায়নিক পদার্থ। ওকে, এরা প্রয়োজন অনুযায়ী 1 সেকেন্ডের জন্য আমাদের শরীরে তৈরি হতে পারে, আবার কোনো কোনো হরমোন সারা জীবন ধরে রক্তে পাওয়া যায়। তাহলে দেখো, এই হরমোন কিন্তু যেহেতু বুঝতে পারছে এত ফাংশন করছে, এত কাজ করছে, তার মানে নিশ্চয়ই হরমোনের একটা ভেরিয়েশন হবে না, একটা টাইপ হবে না, এর প্রচন্ড ভ্যারিয়েশন রয়েছে, প্রচুর টাইপ রয়েছে। তো সেই টাইপ অনুযায়ী কোনো কোনো হরমোন 1 সেকেন্ডের জন্য তৈরি হলো, কাজ করলো, মারা গেল।
আবার কোনো কোনো মানে মারা গেল বলতে কি ওটা থাকছে না বডির মধ্যে। আবার কোনো কোনো হরমোন সারা বছর মানে সারা জীবনে কিন্তু আমাদের বডির মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, তারপর কি বলছে, আমাদের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দু ধরনের সংযোগ স্থাপন হয়। যেটা বলেছিলাম, একটা নিয়ন্ত্রণ, একটা স্নায়বিক আর একটা হচ্ছে রাসায়নিক। এই রাসায়নিকের মধ্যে কি আসছে, হরমোন। পায়ে মশা বসলে মস্তিষ্ক ঠিক খবর পায়। মস্তিষ্ক তখন হাতকে নির্দেশ দেয় মশাটাকে তাড়ানোর জন্য, এবং হাত তখন মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী কাজ করে। এই ঘটনাটা কি, স্নায়বিক স্নায়বিক সমন্বয়, সংযোগ স্থাপনের একটি উদাহরণ। আচ্ছা, এরপরে দেখো, এটা এটা এখানে বলার থেকে একটা কাজ করি। দেখো, নিয়ন্ত্রক কি বলেছিলাম, দু ধরনের, একটা ছিল কি স্নায়বিক। তো স্নায়বিক যেটা মানে বলেছিলাম, সেটা কি করে থাকবে না, একদম ইনস্ট্যান্টলি কাজ করে থাকবে না। তোমার হাতে যে মশা বসলো, তোমাকে মানে ভাববে না, তুমি ঠিক হাতটা তোমার ওখানে যাবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, যেমন ধরো না, তোমার কেউ একটা, তোমার গায়ে খুব গরম হচ্ছে, যে কিছু পড়ে গেল, গরম চা পড়ে গেল, তুমি তখন ভাববে বসে বসে যে গরম চা পড়েছে, এটা হাত মানে দেবো কি দেবো না, অটোমেটিক্যালি হাতটা ওখানে চলে যাবে, তুমি যে ভাবো না ভাবো। বা তোমার দেখলে সামনে কোনো একটা বাঘ আসছে, তুমি সেখানে ভাববে না যে আমি যাবো এখন না পরে যাবো, তুমি অটোমেটিক্যালি সেখান থেকে পালাবে। এরকম কি থাকে, কোনো কিছু ইনস্ট্যান্টলি কাজ থাকে। ওকে, দেখো তোমার সামনে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন, তুমি সেখানে কোনো কিছু ভাববেই না, ওই কাজটা তুমি করতে স্টার্ট করে দেবে। তাই তো? তাহলে এগুলো কি, একদম একদম সেকেন্ডেরও কম এই টাইমের মধ্যে কিন্তু তোমার কাজগুলো হচ্ছে, মানে তুমি কন্ট্রোল মানে নিজে করতে পারছো কি, মানে যেমন ধরো না মশা বসা, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কারণ তুমি অটোমেটিক্যালি একটা সেন্স চলে আসবে। তো এই কারণে একটা ইনস্ট্যান্ট যে কাজগুলো থাকে মনে রাখবে, তো সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে স্নায়বিক, মানে এর কাজটা খুবই তাড়াতাড়ি হয়ে থাকে। আরেকটা কি ছিল, রাসায়নিক। এই রাসায়নিক যে কাজটা করছে, এই রাসায়নিক সাথে যুক্ত রয়েছে কি, আমাদের হরমোন। তাহলে এই যে হরমোন কথাটা বললাম, এই হরমোনটা কার সাথে কানেক্ট রয়েছে, রাসায়নিক কাজের সাথে যুক্ত রয়েছে, তাই তো? এবার এই যে হরমোন যে কাজগুলো করবে, সেটা হয়তো একটু স্লো চলবে, কিন্তু তার কাজে যে এফেক্ট, প্রভাব, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। ওকে, মানে স্নায়ু ব্যাপারটা কি, একদম ফটাকসে কাজ করছে, আর এ কি করতে একটু ধীরে কাজ করছে, তার কাজের এফেক্টটা একটু বেশিক্ষণ রয়েছে। এটা হচ্ছে তার মধ্যে ডিফারেন্স মেন রয়েছে। এবার চলো বইয়ের মধ্যে কি দেওয়া রয়েছে এটা দেখো। এটা বলে দিয়েছে অলরেডি যে স্নায়বিকের মধ্যে কি কি হয়ে থাকে, একদম স্পিডে কাজ করে থাকে। এবার চলো যে রাসায়নিকের মধ্যে কি বলেছে। এর আরেকটি সংযোগ স্থাপন কি হলো, রাসায়নিক। রাসায়নিক বার্তাবাহক হিসাবে রাসায়নিক সংযোগ স্থাপনের কাজটা অনেকটাই করে থাকে কে, হরমোন। তাহলে একটা জিনিস মনে রাখবে, রাসায়নিক কথাটা বলছে মানে সেটা কার সাথে রিলেটেড রয়েছে, হরমোনের সাথে। প্রয়োজনীয় নির্দেশ পেলেই সে নির্দিষ্ট জায়গা থেকে তৈরি হয়ে লক্ষ্যে চলে যায়। তাহলে যখনই বলছে যে এটা তোমাকে কাজ করতে হবে, তখনই কিন্তু হরমোন একটা ওর হচ্ছে যে সোর্স থাকে, যেমন এখান থেকে ধরো না, সোর্স এখান থেকে তৈরি হলো হরমোন। হরমোন দেখো এখানে সেখানে পাওয়া যায় না, নির্দিষ্ট গ্ল্যান্ড থাকে, নির্দিষ্ট গ্রন্থি থাকে, এটা আমার পরে আসছে যে কি কি ধরনের গ্রন্থি থাকে। তো সেই গ্রন্থি থেকে তৈরি হয়ে এবার ধরো না, একে কাজ করতে এখানে যেতে হবে, এখানে আমাদের হরমোন যাচ্ছে, এখানের মধ্যে তোমার কি লক্ষ্য, যে রেখা এল দিয়ে লক্ষ্য, তো এখানের মধ্যে কি যাচ্ছে, তাহলে এর ট্রান্সফার হলো এখানের মধ্যে। এবার এই যে কোথা থেকে তৈরি হচ্ছে, কোন গ্রন্থি থেকে তৈরি হচ্ছে, আর কোথায় গিয়ে কাজ করছে, এবং গ্রন্থির কিন্তু বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, এটা পরে আসছি মনে রাখো। তো এখানে তাহলে কথাটা কি বলতে চাইলো, যে হরমোন একটা জায়গা থেকে তৈরি হয়ে অন্য জায়গায় গিয়ে, অন্য অঙ্গে গিয়ে, বা অন্য কোনো যেখানে কাজ করা দরকার সেখানে গিয়ে কিন্তু ও কাজটা কমপ্লিট করে থাকে। তারপর নেক্সট কি বলছে, আহ যে লক্ষ্যে যায় তার নাম গ্রাহক। তাহলে হরমোনকে যে গ্রহণ করছে, হরমোন যে পার্টে গিয়ে কাজ করছে, ওই পার্টটাই কি বলা হচ্ছে, গ্রাহক। হরমোন খুব ধীরে ধীরে কাজ শুরু করে, কিন্তু কাজের প্রভাব থাকে অনেকক্ষণ। এটা আমি এখনই বললাম, যে হরমোন কি করে থাকে, একটু ধীরে কাজ করে থাকে, মানে একটু স্লো প্রসেস, বাট তার এফেক্টটা কিন্তু অনেকক্ষণ থাকে। ওকে, আর সেই জায়গায় যদি তুমি স্নায়ুর ক্ষেত্রে দেখো, যদি নার্ভ নিউরনের ক্ষেত্রে দেখো, ইনস্ট্যান্টলি কাজ করে থাকবে, কিন্তু কাজের এফেক্টটা একটু মানে বেশিক্ষণ থাকে না এমন। ওকে, কাজ হয়ে গেলেই হরমোন নষ্ট হয়ে যায়, রক্তে হরমোনের মাত্রা কমে গেলে প্রয়োজন অনুযায়ী আবার নতুন করে তৈরি হয়। এবার দেখো, হরমোন ধরে না তোমার শরীরের মধ্যে হরমোন আছে, তো কোনো কারণে হরমোনের মাত্রাটা কমে গেল, তখন কিন্তু আবার বিভিন্ন ধরনের প্রবলেমও তৈরি হতে পারে।
এবার হ্যাঁ, এই হরমোন কিন্তু অনেক মানে যেহেতু এত বড় জিনিস পুরোটা কন্ট্রোল করছে, এর অনেক ভাগও থাকবে। এবার হরমোনের ক্ষেত্রে কোনো কোনো লেভেলের ক্ষেত্রে হরমোন বেড়ে যায়, সেটাও কিন্তু ভালো না যে হরমোন অনেক কাজ করছে তো হরমোন লেভেলটা আমার বডির মধ্যে বেড়ে যাক, এটা তুমি চাইবে? চাইবে কি? এটা কিন্তু ভালো না। আর তুমি বলছো যে এই তো ম্যাম বললো যে হরমোন বেড়ে গেলে অনেক ক্ষতি করবে, তাহলে হরমোন লেভেল কমে যাক, এটাও কিন্তু ভালো না। প্রত্যেকে কি নির্দিষ্ট লিমিট থাকা দরকার, তো ঠিক তেমনই হরমোনের কিন্তু নির্দিষ্ট লিমিটে রাখতে হবে। বেশি হয়ে গেলেও সেটা কিন্তু অনেক প্রবলেম করবে, আবার কম হয়ে গেলেও কিন্তু ওটা অনেক প্রবলেম করবে। তো এটা বলছে যে হরমোনের মাত্রা যদি কোনো কারণে কমে যায়, আবার কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্টে সেটা তৈরি হয়ে যাবে। তবে ধারাবাহিকভাবে রক্তে হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে বেশি বা কম থাকলে নানা রকম সমস্যা দেখা যায়। যেটা বললাম যে স্বাভাবিক একটা নর্মাল অ্যামাউন্ট রয়েছে, এই নর্মাল অ্যামাউন্টের মধ্যে, এই নর্মাল অ্যামাউন্টের থেকে যদি তুমি ওপরের দিকে পজিটিভে যাও, তখনও কিন্তু সেটা আমাদের হেলথের পক্ষে খারাপ হবে, অনেক রোগ, অনেক অনেক তোমার রোগ দেখা যাবে। আবার তুমি মনে করো যে আমার তাহলে হরমোনাল লেভেল নেগেটিভের দিকে চলে যাক, কমে যাক, তখনও কিন্তু অনেক প্রবলেম দেখা যাবে। তাই নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে কিন্তু হরমোনাল লেভেলটা থাকা দরকার। কোনো কোনো হরমোন আমাদের শরীরে প্রোটিন ব্যবহার কমিয়ে দেয়, ফ্যাটের ভাঙন বাড়িয়ে দেয়, অব্যবহৃত প্রোটিনকে দেহ গঠন ও বৃদ্ধির কাজে লাগায়। তাহলে এগুলো কি দেওয়া রয়েছে? এগুলো হরমোনের কিছু ফাংশন বা কাজ দেওয়া রয়েছে, তাই তো? যেমন কি কি রয়েছে এখানের মধ্যে? প্রোটিনের ব্যবহারকে কমিয়ে দিচ্ছে, ফ্যাটের ভাঙন বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমাদের যে বডির মধ্যে ফ্যাট জমা হয়, হুম, তো সেই ফ্যাটের ভাঙন মানে ফ্যাটটাকে ভেঙে ভেঙে দেওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু আমাদের হরমোন বাড়াতে হেল্প করে। অব্যবহৃত প্রোটিনকে দেহ গঠন ও বৃদ্ধির কাজে লাগে। তাহলে প্রোটিন আমাদের দেহের গঠনে হেল্প করে থাকে, তাই তো? তাহলে এই দেহের গঠনে যে প্রোটিন হেল্প করছে, এটাতেও কিন্তু আমাদেরকে এ হেল্প করে। এবার নেক্সট চলো কি বলছে। হরমোন এত যে বললাম, এবার হরমোনটা কোথা থেকে তৈরি হয়? এই হরমোন তৈরি হওয়া যখনই কথাটা আসছে, তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের গ্রন্থির কথা আসছে। তাহলে এই হরমোন তৈরি কি বলছে? আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা কোষগুচ্ছ বা গ্রন্থি। তাহলে এই গ্রন্থি কথাটা হাইলাইট করো, গ্রন্থি। গ্রন্থি মানে কি বলছে? যেখান থেকে হরমোনটা প্রডিউস হচ্ছে, যেখান থেকে হরমোনটা উৎপত্তি হচ্ছে। তাহলে এই গ্রন্থি আবার অনেক ধরনের হয়ে থাকে, মোট 3 ধরনের গ্রন্থি দেখতে পাওয়া যায়। এই গ্রন্থি থেকে আমাদের কি হচ্ছে? হরমোনটা তৈরি হচ্ছে। আর এই হরমোনটা যেখানে গিয়ে কাজ করছে, মানে যেটাকে মানে হরমোনকে যে অ্যাকসেপ্ট করছে, তাকে কি বলা হচ্ছে? গ্রাহক। ওকে, তাহলে গ্রন্থিকে ইংলিশে কি বলা থাকে? গ্ল্যান্ড। তাহলে গ্রন্থি বা কোষের গুচ্ছ বা গ্রন্থি ইংলিশে কি বলা থাকে? গ্ল্যান্ড। এবার এই গ্ল্যান্ড কি বললাম? মোট 3 ধরনের হয়ে থাকে। একটা তোমার কি দেখো, বহিঃক্ষরা গ্রন্থি। আরেকটা তার উপর হয়ে থাকে তোমার, নেক্সট স্লাইডে রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকটা কি থাকে তোমার? মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। তাহলে এক এক করে চলো। প্রথমে কি বলেছে আমাদের? বহিঃক্ষরা গ্রন্থি বা বহি মানে কি? বাইরে। বাইরে ইংরেজি কি হবে তাহলে? এক্সো, এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড এটা কি? বহিঃক্ষরা মানে কি? বাইরের দিকে কাজ করছে। তাহলে বাইরে যখনই কাজ করছে, তখন নিশ্চয়ই আমার তার মধ্যে কি থাকতে হবে? কোনো কিছু একটা নালিকাকার গঠন থাকতে হবে, যার সাহায্যে সে যেটা প্রডিউস করছে, যেটা তৈরি করছে, সেটা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে, তাই তো? যদি তোমার ইনার সাইড থেকে, যেটা অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে হয়ে থাকে, তখন মানে নালিকার প্রয়োজন নেই, কারণ ভেতরের ভেতরের মধ্যে কাজ চলে যাচ্ছে। যখন সেটা বাইরের মধ্যে আসছে, যখন সেটা এক্সো হচ্ছে, তখন কিন্তু একটা কিছু মানে কানেকশনের প্রয়োজন থাকে, যে আমি এখান থেকে জিনিসটাকে এখানে নিয়ে যাব। তো তার জন্য আমার মানে তুমি ট্রাভেল করছো, এখান থেকে মাসির বাড়ি যাচ্ছ, তো তোমার কিছু একটা বাসের দরকার হবে, তাই তো? কিন্তু এই রুম থেকে ওই রুমে গেলে তখন তো লাগবে না। এটার সাথে কম্পেয়ার করতে পারো। তাহলে এখানে কি দরকার? এই যে কানেকশন করছে, এটার জন্য কি দরকার? নালিকা দরকার। ওকে, তাহলে নালিকা কাদের ক্ষেত্রে দরকার হবে? এক্সোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে। দেখো বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, নালিকার মধ্য দিয়ে গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাহলে এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি মনে রাখবে? এটার মধ্যে কি রয়েছে? নালিকা রয়েছে। লালা গ্রন্থি থেকে বেরোনো লালা রস, পাকস্থলী থেকে বেরোনো পাক রস। তাহলে লাল, যখন তুমি কোনো কিছু খাবার খেলে, তখন কি থাকে? মুখের মধ্যে একটা জল মতো আসে, তো যেটা কি বলা হচ্ছে? লালা রস। এই লালা রসের কাজ কি? এমনি এমনি কি এই মানে জলটা বেরোচ্ছে? বেরোচ্ছে না। তখন কি করে থাকে না, তুমি যে খাবারটা খেলে সেটা কিন্তু পাচন করা মানে সেটাকে তো ভাঙার প্রয়োজন থাকে, তাই না? ওই কারণে কিন্তু তোমাদের মুখের মধ্যে থেকেই লালা রসটা বার হয়। পাকস্থলীর মধ্যে থেকে কি হচ্ছে? পাক রস বার হচ্ছে। যখন খাবারটা এবার তোর পাকস্থলীর মধ্যে গেল, এখান থেকে গলা থেকে গিয়ে পাকস্থলীর মধ্যে পৌঁছালো, বা স্টোমাক যাকে বলেছিলাম ইংলিশে। তো স্টোমাকের মধ্যে বা পাকস্থলীর মধ্যে যাওয়ার পর সেখানের মধ্যে কি এক ধরনের রস বেরোবে, যেটা হচ্ছে তোমার পাক রস।
এটা কিন্তু খাবারকে হজম করতে সাহায্য করে থাকে। আর তার একদম পাকস্থলীর পাশে কি রয়েছে, অগ্নাশয়, সেখান থেকে কি বার মানে কি বার হয়, অগ্নাশয় রস। এই প্রত্যেকটা কিন্তু তোমার খাবারকে ভাঙতে সাহায্য করে থাকে এবং খাবারকে ভেঙে সেটাকে হজম করতে হেল্প করে থাকে। তবে এই রসের নানান এনজাইম বা উৎসেচক থাকে যা খাবারকে ভাঙতে সাহায্য করে থাকে। তাহলে এই তিনটে যে বললো, একদম মুখ থেকে স্টার্ট করো। মুখের মধ্যে কি রয়েছে, লালা গ্রন্থি, সেখান থেকে লালা রস। নেক্সট তোমার হচ্ছে যে পাকস্থলী বা স্টোমাক, সেখান থেকে পাকরস। আর অগ্নাশয় থেকে কি বেরোচ্ছে, অগ্নাশয় রস। তাহলে এগুলো কি, এগুলো প্রত্যেকটা ট্রাভেল করার জন্য, ট্রাভেলিং করার জন্য পিছনে লাগবে। তো ঠিক তেমন ভাবে এদের ক্ষেত্রে কি লাগছে, নালিকা লাগছে। কিন্তু এই কথাটা তুমি চলে আসছো তোমার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে। আচ্ছা, এখানে এক্সোক্রাইন গ্ল্যান্ডের ফটো দেওয়া রয়েছে, এখানে দেখো। আচ্ছা, তারপরটা বললে বুঝতে পারবে। এখানে কি রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি বা মানে ভেতরে, ইনার সাইড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি জিনিসটা কি? আগেই বললাম যে এখানটা একদম ভেতরের মধ্যে কাজ চলছে, এখানে কোনো ট্রাভেলিং করার জন্য আলাদা কোনো কিছু লাগছে না। তার মানে এখানে কি নালী থাকবে? থাকবে না নিশ্চয়ই। তাহলে এখানে যেহেতু নালী থাকছে না, তাকে অনাল বলা হচ্ছে। কোনো নালিকা কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায় না। আবার বেশ কিছু গ্রন্থি আছে যাদের কোনো কোনো নালিকা নেই, তাহলে এদের মধ্যে কিন্তু কোনো নালিকা দেখতে পাওয়া যাবে না। যখনই তুমি সেটা পড়বে কি, এন্ডোক্রাইন, ভেতরের মধ্যে। কম্পেয়ার কিভাবে পরীক্ষার মধ্যে মনে রাখবে, যে যখনই বাইরে যাচ্ছি, এক্সো, বহিঃক্ষরা, তখনই আমার ট্রাভেল করা দরকার হবে, তখনই আমার নালিকা লাগবে। নালিকার পোল ধরে নাও, যে ব্রিজ হয় না, সেটা ধরে নাও, যে ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছি। আর যখন সেটা আমার এন্ডোক্রাইন আসবে, যখন আমার ভেতরের মধ্যে কাজ চলছে, তখন কিন্তু কোনো প্রকার নালিকা লাগবে না, কোনো প্রকার পোল, ব্রিজ, একদম গুলি মারো। ওকে, তারপর কি বলছে, আর তাই এসব গ্রন্থি থেকে খরিত রস সরাসরি রক্তে বা ব্লাডে মেশে রক্তবাহিত হয়ে এর এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই গ্রন্থি থেকে খরিত খরিত হয় হরমোন। তাহলে এই যে হরমোন, এই হরমোনটা আমাদের কোথা থেকে খরিত হচ্ছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। আর এই হরমোনটার জন্য আলাদা করে কোনো নালিকা লাগছে না। আমাদের যে ব্লাড, রক্ত তো মানে প্রত্যেকটা বডির প্রত্যেকটা জায়গার মধ্যে ব্লাড রয়েছে, ওই ব্লাডকেও কাজে লাগাচ্ছে। ব্লাডকে কাজে লাগিয়ে কি হচ্ছে, নিজের যে ট্রাভেলিং খরচ সেটা বাঁচিয়ে নিচ্ছে। ও বলছে ব্লাডকে তুমি নাও, আমরা যেগুলো হরমোন প্রডিউস করছি, তো তুমি এটাকে সব জায়গায় পৌঁছে দাও, কারণ তুমি তো প্রত্যেক জায়গায় ঘোরাঘুরি করছো, পৌঁছে দাও। কিন্তু এক্সোক্রাইন কি করেছিল, ও আলাদা করে বেচারি টাকা খরচ করে এদিক থেকে ওদিক যাচ্ছে, নালিকা লাগিয়ে যাচ্ছে, এটা মনে রাখতে পারো। আর এন্ডোক্রাইন কি করছে, যে ও হরমোনকে কাজে লাগাচ্ছে, ওটা বেশি চালাক আর কি এন্ডোক্রাইনটা। ও হরমোনকে কাজে লাগিয়ে নিজের কাজ মানে কার্যটা কমপ্লিট করছে কাজটা। তো আর জন্য এক্সট্রা নালিকা লাগছে না। এই গ্রন্থি থেকে খরিত হয় হরমোন, এই হরমোনগুলো নির্দিষ্ট ক্রিয়াস্থলে নিয়ে যায়। তাহলে এই হরমোনগুলোকে নির্দিষ্ট ক্রিয়াস্থলে নিয়ে যায় কে, না আমাদের রক্ত বা ব্লাড। ওকে, এবার দেখো এখানের মধ্যে যে আগের স্লাইডের ছবিটা ছিল তোমার টাইপ অফ গ্ল্যান্ড, এটা হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর এটা কি রয়েছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি বলেছিলাম, নালিকা বা যাকে ইংলিশে ডাক্ট বলে। তাহলে ডাক্ট, ডাক্ট কি রয়েছে, প্রেজেন্ট রয়েছে। এই ডাক্ট আছে বলে এটা যদি ইংলিশে দেখা যায় যে সর্নাল মানে নালিকা রয়েছে, তাহলে কি কি বলা থাকে, এর মধ্যে ডাক্ট প্রেজেন্ট রয়েছে। আর এটা এন্ডোক্রাইনের মধ্যে কি কোনো ডাক্ট বা নালিকা নেই, ডাক্টলেস গ্ল্যান্ড বলতে পারো। তাহলে এখানের মধ্যে কি রয়েছে, এক্সোক্রাইন, দেখো এখানের মধ্যে কিন্তু কোনো নালিকা নেই, এখানের মধ্যে কিন্তু রয়েছে ডাক্ট, তাই তো। আর এখানের মধ্যে দেখো সিম্পল ব্লাড যাচ্ছে, তার মধ্যে কি রয়েছে, সাদা সাদা গুলো কি রয়েছে, হরমোন রয়েছে। এই ব্লাডের মধ্যে হরমোনটা পুরো বডির মধ্যে ছড়িয়ে গেছে। এবার আরেকটা নেক্সট আমাদের কি রয়েছে না, মিশ্র মিশ্র গ্ল্যান্ড রয়েছে। এই কথাটা শুনে তোমাদের কি মনে হচ্ছে, বাদ দাও এসব কথা, বাদ দাও, তোমাদের কি মনে হচ্ছে যে মিক্সড মানে কি? তাহলে আগে যেটা বললাম, বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা, দুটোকে একসাথে মিশিয়ে দাও না ভাই, তাহলে তো মিক্সড হয়ে যাচ্ছে, তাই না? তো সেটাই বলছে যে যাদের মধ্যে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দু ধরনের গ্রন্থি কোষ থাকে, তাকে আমরা কি বলছি, মিশ্র গ্রন্থি। সিম্পল কথা। আগেতে কি হচ্ছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নালী রয়েছে, কোনোটা নালী নেই, এটা কিন্তু দুটোই দেখতে পাওয়া যাবে। মানে প্রয়োজন অনুযায়ী যখন যা দরকার, কখনো দেখা যাচ্ছে যে টাকা বেশি হয়েছে, তখন খরচ করে দিল, ট্রাভেলিং করে নালিকা দিচ্ছে। আর যখন মনে হচ্ছে টাকা নেই, তখন কিন্তু হরমোনের ব্লাডের মধ্যে দিচ্ছে, পাঠাচ্ছে। মানে দুটো ফাংশনই কিন্তু একসাথে করতে পারছে। দেখে আমরা কি বলছি, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। তাহলে নালিকাবিহীন কোষ থেকে এবার একটা জিনিস দেখো, যেখানে নালিকা নেই সেখান থেকে কি প্রডিউস করবে, বল, হরমোন প্রডিউস করবে। তো নালিকাবিহীন কোষ থেকে হরমোন বেরোয়, আর নালিকাযুক্ত কোষ থেকে বেরোয় উৎসেচক, যা খাবারকে ভাঙতে সাহায্য করে থাকে। যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, লালা গ্রন্থি থেকে লালা রস বের হয়,
অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস বার হয়, এরকম ঠিক এখান থেকেও কিন্তু এরকম কিছু না কিছু রস বার হবে যেটা খাবারকে হজম করতে সাহায্য করবে। ওকে, আর আরেকটা কি বলেছে, যেটা এর মধ্যে দুটো বলেছিলাম, অন্তঃক্ষরা রয়েছে, তাহলে অন্তঃক্ষরা কি, এন্ডো প্লাস এক্সো, এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটোই ছিল। তাহলে এন্ডো থেকে কি বার করছে, এরা হরমোনকে প্রডিউস করছে, আর এক্সোক্রাইন থেকে কি করছে, এনজাইম, উৎসেচকের ইংলিশ ওয়ার্ড কি, এনজাইম, তাহলে এনজাইম প্রডিউস করছে। এবার যখন যা দরকার সে অনুযায়ী কাজ করে নিচ্ছে, তাহলে কে ভালো হলো, মিশ্র গ্রন্থি ডবল কাজ করতে পারছে। এবার মিশ্র গ্রন্থি তো বুঝলাম, কিন্তু এর উদাহরণ কি হবে, তাহলে এর উদাহরণ হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয় হচ্ছে আমাদের মিশ্র গ্রন্থি। দেখো অগ্নাশয় থেকে অগ্নাশয় রস বার হচ্ছে বললাম, আর এখানেও কিন্তু তাহলে অগ্নাশয় যে রসটা বার হচ্ছে সেটা কি করছে, খাবার হজম করতে হেল্প করছে। এই খাবার হজম করতে হেল্প করছে, তাহলে যেটা মানে হরমোন বাদ দিয়ে যে কোনো কিছু বার হচ্ছে সেটা কি, এক্সো, নালীতে বার হচ্ছে। তাহলে এর যে এক্সোক্রাইন পার্টটা আমরা বলছি সেখান থেকে কি হচ্ছে, অগ্নাশয় রস বার হচ্ছে, যেটা খাবারকে হজম করতে হেল্প করছে, খাবারকে ভাঙতে হেল্প করছে। আর যেটা এন্ডোক্রাইন পার্ট, এখান থেকে হরমোন বার হয়। কি হরমোন বার হয়, আচ্ছা এটা বলে দিই, যে এখান থেকে যে দুটো হরমোন বার হয়, একটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, এগুলো কিন্তু আমাদের অগ্নাশয় থেকে বার হয়, যেটা তোমার এন্ডোক্রাইনের আন্ডারে পড়ছে। তাহলে এটা কি গেল তোমার মিশ্র গ্রন্থির পার্ট। তাহলে আমরা ক ধরনের গ্রন্থি বললাম, মোট 3 ধরনের, এন্ডোক্রাইন, এক্সোক্রাইন আর হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। ওকে, তাহলে 3 ধরনের গ্রন্থির কাজ এবার তোমার কমপ্লিট হলো। এবার বলছে যে প্রধান প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি, বা যাকে আমরা কি বলছি, অন্তঃক্ষরা মানে এন্ডো, সরি, অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তা তাদের মেন মেন কোনগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড রয়েছে এবং তাদের কি কি ফাংশন বা কাজ রয়েছে সেটা আমরা এবার দেখবো। তো এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি ক্ষরণ হবে বলো, কমেন্ট করা এক্ষুনি, কি হবে, হরমোন সিক্রেট হবে, তাই তো। তাহলে হরমোন সিক্রেট হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একদম প্রথমে কি রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল একটা আমাদের গ্ল্যান্ডের মধ্যে পড়ছে, একটা খুবই ইম্পর্টেন্ট গ্রন্থির মধ্যে পড়ছে। এটা আমাদের কোথায় দেখতে পাওয়া যায় বা তার কাজ কি, ফাংশন কি, এগুলো আমরা দেখবো। চলো, মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থ থাকে। ওপরের খণ্ডকে বলে অগ্র পিটুইটারি, আর উপরে মানে কি, আপার দিকে, উপর সাইডে, অগ্রভাগে, তো তাকে সে অনুযায়ী নাম করেছে অগ্র পিটুইটারি। আর নিচের দিকে খণ্ডকে বলা থাকে পশ্চাৎ পিটুইটারি, পেছনের দিকে যেটা পশ্চাৎ, আর সামনের দিকে যেটা রয়েছে সেটা কি বলা হচ্ছে, অগ্র, আর পেছনের দিকে যে ভাগটা রয়েছে তাকে বলা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পিটুইটারির দুটো খণ্ড থেকে নানা ধরনের হরমোন ক্ষরণ হয়। আচ্ছা, এখানে পিটুইটারির ছবিটা দেখো, দেখো এখানের মধ্যে কি রয়েছে, এটা পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এখানের মধ্যে যে ব্রেন রয়েছে, এর যে পজিশন সেটা হচ্ছে স্টেরয়েড, যে অস্থি থাকে একটা মাথার মধ্যে, তার সিলাটারসিকা একটা প্রকোষ্ঠ থাকে। তাহলে স্টেরয়েড অস্থি সিলাটারসিকা প্রকোষ্ঠের মধ্যে এই আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা দেখতে পাওয়া যায়। এত ডিটেলস আমাদের বইতে মনে নেই, তো জেনে রাখবে, পরে কাজে লাগবে। তাহলে এখানের মধ্যে আমাদের এই ছোট্ট মতো পুচকি মতো একটা কি রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে। এবার এই পিটুইটারি গ্ল্যান্ডের কি বললাম, দুটো লোব বা খণ্ড দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অগ্র আর একটা পশ্চাৎ। অগ্রকে ইংলিশে বলা হচ্ছে কি, অ্যান্টেরিয়ার লোব। দেখো সামনের দিকে যেই ভাগটা রয়েছে এটাকে বলা হচ্ছে অগ্র পিটুইটারি। আর দুটো ভাগ বলেছিলাম, তাহলে পেছনের দিকে একটা রয়েছে তাকে বলা হচ্ছে পস্টেরিয়র লোব বা পশ্চাৎ পিটুইটারি। ওকে, এবার দেখো এই অগ্র আর পশ্চাৎকে ধরে রাখার জন্য কিন্তু একটা স্টক রয়েছে। ওকে, বাকি স্ট্রাকচার এখন জানার দরকার নেই, এতটাই জেনে থাকো যে এর দুটো ভাগ দেখতে পাওয়া যায়। এবার এই দুটো ভাগ যে রয়েছে, এতে কিন্তু আলাদা আলাদা হরমোন সিক্রেট করে থাকে, আলাদা আলাদা হরমোন ক্ষরণ করে থাকে। ওকে, চলো নেক্সট কি বলছে দেখো এখানের মধ্যে, যেমন সোমাটোট্রফিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রফিক হরমোন আর ভ্যাসোপ্রেসিন ইত্যাদি, এগুলো কোথা থেকে ক্ষরণ করছে, কোথা থেকে সিক্রেট হচ্ছে, আমাদের আমাদের এই একদম তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে এগুলো সিক্রেট হচ্ছে। তারপর কি বলছে, এরকম একটা ছোট গ্রন্থি গোটা শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই যে বললাম পিটুইটারি গ্ল্যান্ড, যেটা তোমার যেটা তোমার স্টেরয়েড প্রকোষ্ঠের মধ্যে রয়েছে, সেখান থেকে এই যে হরমোনগুলো ক্ষরণ করছে, এইগুলো দেখো এখানের মধ্যে একটা নাম দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখন তো মনে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ক্ষরণ হচ্ছে, কিন্তু যখন পরীক্ষায় কোশ্চেন আসবে না যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কোথা থেকে সিক্রেট হয়, তোমাদের মধ্যে 99% কি করে আসবে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। স্বাভাবিক, এটা প্রত্যেকবারেই হয় ভুল।
তো এটা কিন্তু মনে রাখবে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় না। বারবার বলছি, এটা কিন্তু সিক্রেট হয় পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তারপর নেক্সট কি রয়েছে, গোনাডোট্রপিক হরমোন, আর রয়েছে ভাসোপ্রেসিন আর সোমাটোট্রপিক। এবার এদের প্রত্যেকটারই নির্দিষ্ট নির্দিষ্ট ফাংশন বা কাজ রয়েছে। কি কাজ রয়েছে দেখো। সোমাটোট্রপিক হরমোন বা যেটাকে কি বলা হচ্ছে গ্রোথ হরমোন, তাহলে নাম শুনে বোঝা যাচ্ছে গ্রোথ হরমোন মানে কি আমাদের বৃদ্ধিতে হেল্প করবে। তাহলে সোমাটোট্রপিক হরমোন আমাদের সিক্রেট বা ক্ষরণ হচ্ছে কোথা থেকে, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে, এবং এর কাজ কি বৃদ্ধিতে হেল্প করা। এগুলো এগুলো এক্সট্রা ইনফরমেশন জেনে রাখো, অতটা ডিটেলসে নেই, পরে আছে এই দুটো সম্পর্কে তোমাদের বই আবার দেওয়া আছে পরে, কিন্তু এগুলো নেই, এগুলো একটু দেখে নাও। তাহলে সোমাটোট্রপিক হরমোন কি করছে, আমাদের গ্রোথ হরমোন বা জিএস যাকে বলা হচ্ছে, এই নামগুলো দেখে রাখো। এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের 11-12 থাকবে বা পরেও কিন্তু জেনে রাখবে, লাইফ টাইম কাজে লাগবে এগুলো। তাহলে এগুলো কি করছে, দেহের বৃদ্ধি ও কোষ বিভাজন বাড়ায়, হাড় ও পেশির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই যে গ্রোথ হরমোন মানে বাড়াচ্ছে, তো এগুলোর ফাংশন হয় স্বাভাবিক, হাড় আর পেশির বৃদ্ধি নিয়ন্ত্রণ করলে তবে তো আমাদের ওভারঅল গ্রোথটা হবে, তাই না? তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের হেল্প করছে কে, আমাদের সোমাটোট্রপিক হরমোন। এবার এই সোমাটোট্রপিক হরমোনের লেভেল কখনো কমতেও পারে, কখনো বাড়তেও পারে। এই কমা আর বাড়ার উপর ভিত্তি করে কিন্তু আবার প্রবলেমও হবে। যদি খুব বেশি বেড়ে যায় তাহলে খুব বেশি লম্বা হয়ে যাবে অতিকায়, আর যদি খুব কমে যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে একদম সাইজটা শর্ট হয়ে যাবে। যেটা আমাদের প্রথম একটা গল্পে ছিল মনে আছে, যে মানে দুজনকে দেখেছিল, কি নাম ছিল, রাবেয়া না রিমি। তো কেউ বড় ছিল আর কেউ খুব লম্বা ছিল, কেন হয়েছিল তোমাদের ডিফারেন্সটা বোঝা গেল এখন। এই হরমোনটার জন্য কিন্তু ওদের মধ্যে ডিফারেন্সটা দেখা গিয়েছিল। যার মধ্যে সোমাটোট্রপিক হরমোনটা বেশি ছিল তাদের কি ছিল, হাইটটা বেশি ছিল, আর যাদের ক্ষেত্রে সোমাটোট্রপিক হরমোনটা কম ছিল, যার ক্ষেত্রে ওই রনি আর টনি ছিল দুজন না, তো তাদের ক্ষেত্রে কিন্তু হাইটটা তার কম হয়েছিল। ওকে, নেক্সট কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেট করা মানে কি, উদ্দীপিত করা, উদ্দীপনা যোগাচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে। এবার দেখো থাইরয়েড গ্ল্যান্ডের পরে ডিটেলসে বলছি, এখানে বলে দিই তবু একটু, যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড দুটো হরমোন সিক্রেট করে, T3 T4। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যখন দেখবে স্টিমুলেটিং কথাটা অ্যাড রয়েছে তখনই জানবে যে থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করছে। এর নিজের সিক্রেট কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড থেকে নয়, বুঝেছিস? তারপর কি, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে যাতে থাইরক্সিন ও ট্রাই আয়োডোথাইরোনিন মানে T3 হরমোন তৈরি হয়। তাহলে T4 এর নাম কি, থাইরক্সিন, আর T3 ট্রাই আয়োডোথাইরোনিন। তাহলে এটা বোঝা গেল যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সিম্পল বুঝতে পারবে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডের কাছে যাবে, সেখান থেকে থাইরয়েড যে হরমোনগুলো বার হচ্ছে T3 T4, এগুলো বার করতে হেল্প করবে। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক মানে কি, গোনাড সম্পর্কে একটু প্রজনন যে মানে অঙ্কগুলো রয়েছে ওই সম্পর্কে রিলেটেড থাকবে গোনাড, গোনাডোট্রপি। কি বলছে এখান থেকে, FSH আর LH, এত ডিটেলস তোদের জানার দরকার নেই, তবু বলে রাখছি, দেখে রাখ, কারণ এগুলো তো হেল্প লাগবে এখন না পরে তো যে করতে হবে, তাই না? তাহলে FSH হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এটা লিউটিনাইজিং হরমোন। এই দুটো কিন্তু আমাদের সিক্রেট হয়ে থাকে গোনাডোট্রপিক হরমোন বলা হচ্ছে। এটা কোথা থেকে সিক্রেট হচ্ছে আমার, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে। পুরুষ ও নারীর প্রজনন অঙ্গের কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে আমাদের এই গোনাডোট্রপিক হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা বলা হচ্ছে FSH, এই দুটো মেনলি সিক্রেট হয়ে থাকে, সেটা শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে থাকে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করে থাকে, আমাদের গোনাড যেটা বললাম তাহলে সেটাকে কিন্তু তৈরি করতে হেল্প করে। আর LH যেটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, সেটা টেস্টোস্টেরন ও প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ ঘটায়। তাহলে এই দুটো যে গোনাডোট্রপিক হরমোন বললাম পুরোটাই তো রিপ্রোডাক্টিভ বা প্রজনন সম্পর্কে রয়েছে। এক্ষেত্রে কি করা হচ্ছে না, দুটো হরমোন মেনলি এখান থেকে সিক্রেট হয়ে থাকে, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH, আর একটা লিউটিনাইজিং হরমোন বা LH। তাহলে এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের কি রয়েছে, গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন কোথা থেকে সিক্রেট হয়ে থাকে, কোথা থেকে, আমাদের কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে। নেক্সট কি বলছে, ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন কি, অ্যান্টি ডাইইউরেটিক হরমোন বা ADH। এটাও তোদের পরে জানবি, এখন তোরা নেই, বাট এটা কিন্তু জানতে হবে, কারণ একটু যদি ডিটেলসে না যাস এই চ্যাপ্টারের মধ্যে তাহলে কিন্তু বোঝা যাবে না। কিডনিতে জল পুনঃশোষণ বাড়ায়, ফলে শরীরে পানির ভারসাম্য বজায় থাকে এবং রক্তচাপ বাড়ায়। তাহলে আমাদের যে কিডনির মধ্যে নর্মালি কি প্রত্যেকে কি জানা হয় যে কিডনি ফিল্টার করে, এটা তো মানে বাড়িতে তো প্রত্যেকের মুখে শুনে থাকবি যে জল খা বেশি করে, হয়তো কিডনিতে প্রবলেম হবে, এটা বলে তো।
কিডনি মানে যখন এদের বাড়ি থেকে বলে যে জল খা, তখনই এই কথাটা বলে যে কিডনির প্রবলেম, তাই তো? তাহলে তার মানে তো কিছু তো একটা ব্যাপার রয়েছে, খামাখাই তার মা বলছে না। তাহলে কিডনির সাথে কি সম্পর্ক, যে কিডনিটা কিন্তু ফিল্টারিং হেল্প করছে, জলকে পুনঃশোষণ করছে, যেগুলো ক্ষতিকারক আছে সেগুলো বাইরে বার করছে, আর যেগুলো নর্মাল থাকা দরকার সেগুলো ভেতরে রেখে দিচ্ছে। তাহলে এই কিডনিটা থেকে যে হরমোনটা আমাদের ওখানে রয়েছে হেল্প করছে কিডনিকে, সেটা কি, ভ্যাসোপ্রেসিন। তাহলে এই কয়েকটা হরমোন কি রয়েছে আমাদের, মানে এর থেকে আরো কিছু এক্সট্রা রয়েছে, এখানের মধ্যে কিছু তোদের দেওয়া রয়েছে জাস্ট। তো এইগুলো কি করছে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হচ্ছে। এবার এতগুলো কাজ, এবার তো হ্যাঁ, তোর বইয়ের মধ্যে যে দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে সোমাটোট্রফিক হরমোন। সোমাটোট্রফিক হরমোন আমি আগে সবই বলে দিলাম অলরেডি, যে এটা বৃদ্ধিতে হেল্প করে থাকে, তো বইয়েরটা একবার দেখে নাও। এই হরমোনকে বৃদ্ধি পোষক হরমোনও বলে, কারণ এটা ছোট আর বড় কে কেমন হবে এটাতে কিন্তু হেল্প করছে। আমাদের শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্য বাড়ায়, যেটা বলেছি। প্রোটিনের উৎপাদন বাড়ায় আর প্রোটিনের ক্ষয় কমায়। তাহলে কোনো ক্ষেত্রে প্রোটিনের উৎপাদন বাড়াচ্ছে, প্রোটিনের উৎপাদন যখনই বাড়াচ্ছে তখন তোমার বেশি হেলদি হবে, বেশি লম্বা হবে, এই টাইপস এর, কারণ পেশি তখন বেশি স্ট্রং হচ্ছে। আর যখন প্রোটিনের উৎপাদন কমাচ্ছে তখন একটু ছোট সাইজের হবে। ওকে, অল্প বয়সে এই হরমোন বেশি ক্ষরণ হলে বিপদ আছে। হাড় বেড়ে যায়, উচ্চতা 7 থেকে 8 ফুট হয়ে যায়, একদম নর্মালের থেকে অনেকটা বেশি লম্বা কিন্তু সে হয়ে যাবে। ওকে, আর কম ক্ষরণ হলেও বিপদ। পরিণত মানুষের উচ্চতা মাত্র 3 ফুটের মতো হয়। তাহলে যদি সোমাটোট্রপিক হরমোনের মাত্রা বেশি হয়ে যায়, এক্সেস লেভেলে যদি বার হয়, ক্ষরণ হয়, তা 7 থেকে 8 ফুট, আমাদের হাইট কত, 5 ফুট 2 3 এরকম থাকে তো, বা ছেলেদের ক্ষেত্রে অনেকের 5 ফুট 10 এরকম হয়ে থাকে, বা ম্যাক্সিমাম 6 ধরলাম, কিন্তু এদের ক্ষেত্রে কি 7 থেকে 8-এ চলে যাবে, যদি এটা এক্সেস মানে বেশি অ্যামাউন্টে ওই তোমার হরমোনটা সিক্রেট হয়। বোঝা গেল কতটা লম্বা হবে। আবার যদি ধরে না খুব কম হলো, তখন সেটা 3 ফুট, একদম ছোট্ট বাচ্চা একটা তখন চলে আসবে। ওকে, এবার কি বলছে নেক্সট, এছাড়া তাহলে প্রাপ্তবয়স্ক মানুষকে তখন শিশুদের মধ্যে একটা হাইট 3 ফুট, কত হবে 3 ফুট বাচ্চা একটা, তখন বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, তখন কিন্তু তার বয়স ধরে 34 35, তখন হচ্ছে 3 ফুট হয়ে রয়ে গেল। ওকে, আর কি বলছে, এছাড়া আরো কিছু হরমোন ক্ষরণ করে পিটুইটারি গ্রন্থি, যা কিনা অন্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে উত্তেজিত করে। যেমনই আমি একটা এরই একটা এক্সাম্পল কি ছিল, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এখান থেকে ক্ষরণ হয়ে অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে এক্সাইট করছে, অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে হেল্প করছে, তুমি এবার হরমোন বার করো। এই এতগুলো ফাংশন করে বলে পিটুইটারি গ্রন্থি কি বলা হয় জানো, মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি। কেন বলা হয়, বোঝা গেল? কারণ এ নিজে কিছু ডিরেক্টলি হরমোন সিক্রেট করছে, ডিরেক্ট হরমোন বার করছে, আবার অন্য গ্ল্যান্ডকে গিয়ে, অন্য গ্রন্থিকে গিয়েও বলছে হরমোন সিক্রেট করার জন্য। এই জন্য কিন্তু একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট কি বলছে, হ্যাঁ সেকেন্ড যেটা ছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা কি বলেছিলাম, থাইরয়েড গ্ল্যান্ডের কাছে যাবে এবং তাকে কি করবে, TSH84 আর T3 যে দুটো থাইরয়েড হচ্ছে হরমোন, সেগুলো বার করতে হেল্প করবে। তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এবং থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। তবে এই হরমোন ক্ষরণ বেশি হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, ফলে গলা ফুলে ওঠে। তাহলে যদি ধরো নাও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে এক্সাইটেড করলো বললাম যেটা, তো সেখান থেকে থাইরক্সিন হরমোন বার হচ্ছে। এবার এই হরমোনের যদি সিক্রেশনটা বেশি হয়ে যায়, তখন কিন্তু গয়টার রোগ দেখা যায়, যেটা ক্ষেত্রে কিন্তু গলাটা ফুলে যায়। এছাড়া অনেক 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 রোগ দেখা যায়। এক্ষেত্রেও সেম, নর্মাল ভ্যালু যেটা থাকবে সেটার থেকে বেশি হলেও বিপদ, সেটার থেকে কম হলে নেগেটিভ হলেও বিপদ। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা যেটা রয়েছে, নর্মাল অ্যামাউন্ট, তার মধ্যে কিন্তু থাকতে হবে। নেক্সট কি বলছে তোমার, থাইরয়েড গ্রন্থি। তাহলে একটা গ্রন্থি আমাদের কমপ্লিট হলো, পিটুইটারি গ্রন্থি, যার মধ্যে দেখলাম প্রচন্ড ফাংশন, সে তো এসেই থাইরয়েড গ্রন্থিকে হেল্প করছে, তাই জন্য কিন্তু একে প্রভু গ্রন্থি বলা হচ্ছে। প্রত্যেকটা কাজ নিজে হরমোন সিক্রেট করছে, ডিরেক্টলি কোনো কাজ করছে, এমন কিছু সিক্রেট করছে এটা অন্য গ্ল্যান্ডকে গিয়ে হেল্প করছে, এই জন্যই কিন্তু প্রভু গ্রন্থি বলা হচ্ছে। ওকে, তাহলে থাইরয়েড গ্রন্থি কি, আমাদের গলার সামনে ষড়যন্ত্র রয়েছে, তার ঠিক নিচে শ্বাসনালীর দুপাশে থাইরয়েড গ্রন্থি থাকে। দেখ এখানের মধ্যে ফটো দেখা যাচ্ছে একটা, এটা কি রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তো থাইরয়েড গ্ল্যান্ডে কি রয়েছে, আমাদের যে ষড়যন্ত্র বা এই দেখো
এটা মানে ইংলিশে যদি দেখা যায় ট্রাকিয়ার একটু উপরের দিকে, তাহলে এখানের মধ্যে কি রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে, ষড়যন্ত্র যেটা রয়েছে, যে কথা বলতে পারছিস, তার উপরের দিকে দেখতে পাওয়া যায়। এখানের মধ্যে কি বলা হচ্ছে যে গেলার সময় সরি কারো ক্ষেত্রে ঢোক গেলার সময় একটি ওঠানামা করে। এরা বেশি ক্ষেত্রে দেখা যায় কি, ছেলেদের ক্ষেত্রে অনেক সময় বেশি দেখা যায়, বেশি মানে এক্সটার্নাল দিক থেকে মানে বাইরের দিক থেকে বোঝা যায়। এই গ্রন্থে দুটো খণ্ড দেখতে পাওয়া যায়। এই গ্রন্থ থেকে থাইরক্সিন নামক হরমোন ক্ষরিত হয়। তাহলে থাইরয়েড গ্রন্থ থেকে কোন হরমোন ক্ষরণ হয়ে থাকে, থাইরক্সিন হরমোন। তার মধ্যে কি রয়েছে, টি3 আর টি4। তারপর কি রয়েছে, থাইরক্সিন। এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনকে প্রভাবিত করে, আমাদের শরীরের কোষগুলোকে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দেয় এবং দেহের হাড় ও পেশিকে বাড়াতে সাহায্য করে থাকে। তাহলে এই যে থাইরক্সিন হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বার হচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করছে। কি করছে, আমাদের হার্টে গিয়েও কিন্তু এফেক্ট করছে। হার্টে গিয়ে মধ্যে কি করছে, আমাদের হৃদস্পন্দনকে বাড়াতে সাহায্য করছে এবং এটা আমাদের শক্তি উৎপাদন করতেও হেল্প করছে। আর কি করছে, যেগুলোর মধ্যে আমাদের শরীরের কোষগুলোতে অক্সিজেনের ব্যবহারকে বাড়িয়ে দিচ্ছে, অক্সিজেনকে ইউটিলাইজ করতে শেখাচ্ছে, অক্সিজেনকে ইউজ করতে, অক্সিজেনের ব্যবহারকে কিন্তু বাড়াচ্ছে এবং পেশিকে বাড়াতেও হেল্প করছে। তাহলে এই প্রত্যেকটা আমাদের কি রয়েছে, থাইরক্সিন হরমোনের ফাংশন। এবার এই যে থাইরক্সিন হরমোন যেটা বললাম, এটা তখন বার হবে না যদি আমাদের পিটুইটারি গ্ল্যান্ড না কাজ করে। যদি পিটুইটারি গ্ল্যান্ড সেখান থেকে টিএসএইচ কে না মানে হচ্ছে যে অর্ডার দেয় যে তুমি গিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে উদ্দীপিত করো, স্টিমুলেট করো, তখন কি সেটা করবে, করবে না। একদম প্রপারে কি রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড, সে নির্দেশ দিল, সে অর্ডার দিল থাইরয়েড গ্ল্যান্ডকে যে এক্সাইটেড করো, স্টিমুলেট করো, তখনই থাইরক্সিন হরমোন বার হবে। এবং থাইরক্সিন হরমোন বার হওয়ার পর এই থাইরক্সিন হরমোন কি করবে, তোমার হার্টের মধ্যে বা তোমার যে এক্সট্রা ফাংশন গুলো রয়েছে, তোমার হচ্ছে যে দেহের হাড় পেশিকে বাড়াতে সাহায্য করছে, এই প্রত্যেকটা কাজ কিন্তু তখন সে কমপ্লিট করবে। তো এটা তোমার কি হলো, থাইরয়েড গ্ল্যান্ড। এটার মধ্যে ছবি দেওয়া রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব দেখতে পাওয়া যায়। ওকে, এটা তোমার থাইরয়েড গ্ল্যান্ড গেল। নেক্সট কি বলছে, এই হরমোন বেশি ক্ষরণে থাইরয়েড গ্রন্থি ফুলে ওঠে এবং কিছু ক্ষেত্রে মনে হয় যেন চোখ দুটো ঠেলে বাইরের দিকে চলে আসছে। রক্তচাপের তারতম্য হয়, আবার কম ক্ষরণ হলে, তাহলে যদি বেশি ক্ষরণ হয় তখন কি হবে, দেখা যাবে যে থাইরয়েড যে গ্ল্যান্ড গলার কাজটা, তাহলে আমরা তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না থাইরয়েড গ্ল্যান্ডটাকে, তখন তাহলে কি হবে, আমাদের বাইরে থেকে কি দেখবো যে এখানটা ফুলে গেছে। অনেকের দেখা যায় দেখবে যে এখানটা ফুলে গেছে, অনেকটা বেশি বেড়ে যায়। তাহলে এটা কিন্তু কেন হচ্ছে, কারণ সেক্ষেত্রে বেশি বেশি ক্ষরণ হয়ে গেছে থাইরয়েড গ্রন্থি। আর কি বলছে, যদি কম ক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে বিপদ, শিশুর বার কমে যায়, পেট ফোলা হয়, পেশি দুর্বল হয়ে যায় এবং জিভ বেরিয়ে থাকে আর মুখ থেকে লালা গড়ায়। বড়দের শরীরে এই হরমোন কম ক্ষরণে শরীরের চামড়া ফোলা ফোলা ও খসখসে হয়। তাহলে এই বেশি ক্ষরণটা কম ক্ষরণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাদের দেখা যায়, বাচ্চাদের ক্ষেত্রে। এবং কি হয় সেক্ষেত্রে, না সেক্ষেত্রে তোমার শিশুদের বৃদ্ধি, বার বলতে কি বৃদ্ধির কথা বলা হয়েছে, সেক্ষেত্রে কমে যায়, হ্রাস পায়, পেটটা একটু ফুলে যায়, পেশিটা দুর্বল হয়ে যায় আর জিভটা একটু বার করে থাকে এরা। এরকম দেখতে পাওয়া যায়, এর মুখ থেকে লালা গড়ায়। শরীরে বিভিন্ন এই হরমোন কম করে, বড়দের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, চামড়া ফোলা আর খসখস হয়ে থাকে। তাহলে এগুলো তোমার কি গেল, যদি তোমার থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ, এটা কি রয়েছে বেশি ক্ষরণে, তাহলে এটা দেখা যায়, আর যদি কম ক্ষরণ হয় তাহলে তোমার এটা দেখা যায়। ক্লিয়ার, থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, তাহলে আমরা কি করলাম, দুটো গ্ল্যান্ড দেখলাম, পিটুইটারি গ্ল্যান্ড কমপ্লিট, যেটাকে তোমার মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে, আরেকটা কি রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড আর পিটুইটারি দুটো কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার যেটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে, অগ্ন্যাশয় গ্রন্থি বা অগ্ন্যাশয় গ্ল্যান্ড, অগ্ন্যাশয় গ্রন্থি। পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্তের ডিওডিনামে ইউ আকৃতি, ধরে পাকস্থলীর নিচে ক্ষুদ্রান্ত যে কথাটা বললো, ক্ষুদ্রান্তের মধ্যে 3টে পার্ট দেখা যায়, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। তো এই ডিওডিনাম পার্টটা কি হয়ে থাকে, ইউ আকৃতির হয়ে থাকে, এরকম টাইপের ইউ আকৃতি। তো এও যে আকৃতির বাঁক রয়েছে, সেখান থেকে প্লীহা পর্যন্ত রয়েছে অগ্ন্যাশয়। আমরা আগে জেনে নিয়েছি অগ্ন্যাশয় কি হলো, একটা মিশ্র গ্রন্থি, আর এই গ্রন্থি থেকে ক্ষরিত হয় ইনসুলিন গ্লুকাগন হরমোন। তাহলে এই যে রয়েছে ইনসুলিন আর গ্লুকাগন হরমোন, তাহলে এটা অগ্ন্যাশয়ের দুটো পার্ট ছিল, এন্ডোক্রাইন বা যেটা তোমার অন্তঃক্ষরা, আর বহিঃক্ষরা বা এক্সোক্রাইন। তো এটা আমরা কার আন্ডারে ফেলবো, হরমোন বলেছে, তাহলে কার আন্ডারে, এটা হচ্ছে তোমার এন্ডোক্রাইনের আন্ডারে পড়ছে। মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি হয়, ইনসুলিন হরমোন আর গ্লুকাগন হরমোন কিন্তু সিক্রেট হয়। ওকে, এবার এখানে একটা অগ্ন্যাশয় গ্ল্যান্ডের
ফটো দেওয়া রয়েছে যেখানের মধ্যে দেখা গেছে। এটা তোমার কি রয়েছে অগ্ন্যাশয়। এই যে পার্টটা রয়েছে এটা তোমার দেখো ইউ আকৃতি, তাই তো? উল্টানো এই সাইড থেকে ইউ আকৃতি লাগছে, তো ইউ আকৃতি কি রয়েছে এটা ডিউডিনাম। এরপর দুজনে হবে ইলিয়াম হবে, যে ক্ষুদ্রান্ত পরে আছে ও একটা আলাদা পার্ট, ওটা জানা দরকার নেই। এটা জেনে রেখো যে ডিউডিনামের যে পার্টটা রয়েছে তার মানে এই যে ইউ শেপ রয়েছে তার এই ভেতরের দিকের মধ্যে কি রয়েছে তোমার অগ্ন্যাশয়, একদম পুরো ফিক্সড, পুরো ফাঁকা নেই ইউ শেপটার মধ্যে। ওকে, তাহলে এটা তোমার কি গেল অগ্ন্যাশয় গ্রন্থি। নেক্সট কি রয়েছে, হ্যাঁ ইনসুলিন। তাহলে ইনসুলিন কি হচ্ছে না অগ্ন্যাশয় গ্রন্থির যে তোমার এন্ডোক্রাইন পার্ট রয়েছে ওখান থেকে সিক্রেট হচ্ছে। আচ্ছা, বাড়িতে অনেকে শুনে থাকবে যে ইনসুলিন নেই, কখন নেই দেখবে বলে না সুগার আছে এই জন্য ইনসুলিন নিচ্ছে, তাই তো? তাহলে ইনসুলিন কখন নেওয়া হয়, যখন সেক্ষেত্রে কোনো পেশেন্টের কোনো সুগার থাকে, বা সুগার লেভেল তো অনেক ধরনের থাকে, সুগারকে মানে ভালো যদি বলতে চাই তাহলে ডায়াবেটিক পেশেন্ট বলে না, তো এই সুগার লেভেলটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখবে ওষুধ খায় বাড়িতে, খুব কম হয়তো ইনসুলিন নেওয়া হয় তোমরা জেনারেলি দেখবে, কিন্তু অনেকের ক্ষেত্রে ইনসুলিন এক্সট্রা বাইরে থেকে নিতে হয়, তাই তো? এবার এই যে সুগার বা ডায়াবেটিস যেটা বলছি, ইনসুলিন কখন নেবে, যখন তোমার বডিতে আমার বডিতেও নির্দিষ্ট একটা সুগারের বা অ্যামাউন্ট রয়েছে, এবার সেটা যদি নর্মালের তুলনায় বেশি হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়, তখন তখন সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে ইনসুলিন দেবে। ইনসুলিনের কাজ কি দেখো, কি বলছে, অগ্ন্যাশয় গ্রন্থি খরিত এই হরমোন রক্তের সাহায্যে গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করে। তাহলে ইনসুলিন আমার কি করছে, রক্তে গ্লুকোজের লেভেলটা, ইনসুলিন গ্লুকাগন দুটো মিলিয়ে কিন্তু আমাদের রক্তে গ্লুকোজের লেভেলটাকে আমার নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। গ্লুকোজকে ভাঙন ঘটিয়ে শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে, আবার গ্লুকোজকে যকৃত পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে। তাহলে আমার ইনসুলিনের কাজটা কি, গ্লুকোজের লেভেলটাকে কমানো। হুম, আর গ্লুকাগন ঠিক অপোজিট কাজ করে থাকে, গ্লুকোজের লেভেলটাকে বাড়িয়ে দেয়। এবার যদি গ্লুকোজের লেভেল বেড়ে যায় তখনই কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার যেটা দেখতে পাওয়া যায়, এবং তখন তাহলে দেখো সুগারটা কখন হচ্ছে, যখন গ্লুকোজের লেভেলটা বেড়ে যাচ্ছে। এবার আমাদের বডির মধ্যে যখন ইনসুলিন নর্মাল লেভেল রয়েছে তখন সেক্ষেত্রে সেটা কন্ট্রোল করে নিচ্ছে, ইটস ওকে। বাট যখনই আমার সেটা কন্ট্রোল করতে পারছে না, যখনই সেখানে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন ক্ষরণ হচ্ছে না, তখনই আমাকে বাইরে থেকে ইনসুলিনটা নিতে হচ্ছে। তাহলে তখনই কি হচ্ছে, বাইরে থেকে ইনসুলিন এক্সট্রা অ্যাড করতে হচ্ছে। ইনসুলিনের কাজটা এটাই যে সে সুগারের মানে গ্লুকোজের লেভেলটাকে কমাবে। ওকে, এবার এর ফাংশন করলে তো ভালো, নাহলে বাইরে থেকে নিতে হবে। তারপর কি বলছে, আবার কখনো কখনো প্রোটিন ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক থাকে, ডায়াবেটিস রোগের সম্ভাবনা কমে যায়, তাই একে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। যেটা বলছিলাম যে সুগার বা যেকে ভালোবাসা কি বলছে ডায়াবেটিক, ডায়াবেটিক পেশেন্ট, তো তাদের ক্ষেত্রে কি করছে না গ্লুকোজের লেভেলটাকে কমাতে হেল্প করছে। এই জন্য একে অ্যান্টি অপোজিট, মানে অ্যান্টি মানে কি প্রতিরোধ করছে এটা, তাহলে অ্যান্টি ডায়াবেটিকটাকে প্রতিরোধ করছে ইনসুলিন। এবার যদি ইনসুলিনের কোনো প্রকার গড়বড় দেখা গেছে তখনই কিন্তু ডায়াবেটিক হয়ে যাবে, তখন সুগার হয়ে যাবে। ওকে, এরই একদম অপোজিট কাজ করবে গ্লুকাগন। সেখানে কি বলছে, এই হরমোনের কম ক্ষরণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, ফলে মূত্রের সঙ্গে গ্লুকোজ দেহ থেকে বাইরে বেরিয়ে যায় এবং কোষে প্রয়োজনীয় গ্লুকোজ ঢুকতে পারে না। বারবার খিদে পায়, শরীর অবসন্ন হয়ে পড়ে, রক্তে চিনির পরিমাণ বেড়ে থাকার জন্য রোগ জীবাণু সংক্রমণ বাড়ে, হৃৎপিণ্ড বৃক্ষ চোখের কার্যক্ষমতা কমে যায়। আচ্ছা, একদম প্রথমে একটা গল্প পড়েছিলে যেখানের মধ্যে কি ছিল দেখো, গল্প নাম্বার 4, খোলা একবার বইয়ের মধ্যে। কি বলেছিল যে মেলায় ঘুরতে গেছিল আমাদের রাবেয়া, তো সেখানে গিয়ে সে যখন চিনি শরবত খেতে গেল তখন কি বলেছিল চিনিটা অ্যাড করার দরকার নেই। তারপরে দেখো আরো কি বলেছিল, যে চিনি খাওয়া ওর বারণ, একেবারে মিষ্টি খায় না, আজকাল ওর খুব হাঁপিয়ে যাচ্ছে, কোথাও কেটে গেলে ঘা শুকাতে চায় না। তাহলে এক্ষেত্রে যে কেটে গেছে, দেখো এগুলো কিন্তু নর্মাল জেনারেলি শুনে থাকবে যে যাদের ক্ষেত্রে সুগার থাকে বা ডায়াবেটিক থাকে তাদের ক্ষেত্রে কি থাকে যে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা শোকায় না, বা কোনো হয়তো যেন অপারেশন করতে চাও কিন্তু সুগার থাকলে সেক্ষেত্রে ওদেরকে ওখানে নিয়ে যাওয়া হয় না। তো ওটাই বলছে দেখো, এই এটা তাহলে এক্ষেত্রে কি ডিনোট করছে যে এই রাবেয়া কিন্তু ডায়াবেটিক রয়েছে, সুগার বা রয়েছে, তার জন্য চিনি খাওয়া বারণ, এই জন্য এর হাঁপিয়ে যাচ্ছে, কেটে গেলে ঘা শোকাতে চাইছে না। যেরকম এখানের মধ্যে দেখলে এক্ষুনি যে কোথায় গেল, কোথায় গেল, শরীরে বেড়ে যায় প্রয়োজনীয় গ্লুকোজ আরো খিদে পায়, অবশ্যই নির্ভর করে থাকার জন্য এই যে রোগ জীবাণু সংক্রমণ বাড়ে। তাহলে যখন যেন জায়গাটা কেটে যাচ্ছে তখন যদি না শোকায় না ঠিক হয়, তো অবভিয়াসলি সেখানে বাইরে থেকে এক্সটার্নাল দিক থেকে তো রোগ জীবাণু আসবে না, কারণ বাতাসে প্রচুর অণুজীব থাকে, অণুজীবের চ্যাপ্টারটা পড়িয়েছি। তো তখন কি হবে,
সেই কেটে গেলে তো সেখানে শোকাবে না, প্রচুর টাইম লাগবে, এবং যদি কোনো প্রকার অপারেশন করার থাকে তখন সেটা করা যাবে না। ওকে, তো এইগুলো কিন্তু তাহলে কি লক্ষণ? ডায়াবেটিক বা সুগারের লক্ষণ। হৃৎপিণ্ড বৃক্ষ ও চোখের কার্যক্ষমতা কমে যায়। ওকে, বোঝা গেল? তাহলে এগুলো কি হলো তোমার, এই পুরোটাই হলো ইনসুলিন নিয়ে কাজ। এবার এখানে গ্লুকাগনটা দেওয়া নেই, তাহলে গ্লুকাগনটা বলে ইনসুলিনটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে তাই এখানের মধ্যে বলা রয়েছে, কিন্তু গ্লুকাগনটাও জেনে রাখো যে গ্লুকাগন কি করে থাকে, একদম ইনসুলিনের অপোজিট কাজ করে থাকে। ইনসুলিনটা বেশি ইম্পর্টেন্ট তাই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। গ্লুকাগন কি করছে না, ইনসুলিন কি করলাম, যে ইনসুলিন হচ্ছে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কি করছে, ইনক্রিজ করছে, বাড়াচ্ছে। আর সেই জায়গাতে গ্লুকাগন কি করছে, তাহলে এটা দাঁড়াও এক সেকেন্ড, গ্লুকোজ লেভেল। ওকে, তাহলে গ্লুকোজ লেভেলটাকে আমার বাড়াতে হেল্প করছে কে, ইনসুলিন। আর উল্টো দিকে গ্লুকোজ লেভেলটাকে কমাতে হেল্প করছে কে, গ্লুকাগন। তাহলে গ্লুকোজ যেখানে, যখন আমার বডির মধ্যে গ্লুকোজ এক্সেস হয়ে যাচ্ছে তখন সেটাকে মানে আমাদের যকৃতের মধ্যে, পেশির মধ্যে স্টোর করে দিতে দরকার নেই আমার রাখার। আর গ্লুকাগন যখনই গ্লুকোজ লেভেলটা কমে যাচ্ছে তখন সেখান থেকে ভেঙে আবার সেটা গ্লুকোজ হিসেবে তৈরি করছে, বডিকে গ্লুকোজ দিচ্ছে। ওকে, তাহলে দুটো কিন্তু একদম অপোজিট ফাংশন করছে। আর এই দুটোই সিক্রেট হচ্ছে তোমার কোথা থেকে, অগ্নাশয় গ্রন্থি থেকে, যেটা এক প্রকারের মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। বুঝা গেল? এরপর তোমাদের রয়েছে কি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে 4 নম্বর গ্ল্যান্ডের নাম কি রয়েছে তোমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখা যায় কোথায় না, আমাদের যে কিডনি বৃক্ক রয়েছে তার কাছে। দেখো এটা কি, আমাদের কিডনি, কিডনি একদম মাথায়, কিডনি ওকে মাথায় করে রেখেছে একদম, একদম টপ ফ্লোরে দেখো কি রয়েছে, এই আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় দেখতে পাওয়া যায়, কিডনির উপরে, কিডনি এখানে দেখা যাচ্ছে, দেখো এখানে এই ছবিটা আঁকছে, এটা এটা হচ্ছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এবার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অনেক ভাগ রয়েছে, এখান থেকে হরমোন সিক্রেট হয়ে থাকে, এগুলো দেখা যায় কি কি রয়েছে এখানের মধ্যে। আমাদের প্রতিটি বৃক্ক বা কিডনির উপরে ত্রিভুজের মতো শেপটা দেখো কিরকম দেখতে, ত্রিভুজ আকৃতি। এই একটা কিডনি, এখানের মধ্যে ছোট্ট মতো, কিডনিটা যদি হাইট থাকে আর এটা বড়, তার থেকে একদম ছোট মতো এখানে কি, এটা তোমার হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কিডনির উপরের দিকে রয়েছে। বৃক্কের উপরে টুপির মতো বসানো থাকে। হ্যাঁ, এই গ্রন্থি, আর হ্যাঁ এখানে কি রয়েছে দেখো, বাম দিকের গ্রন্থিটা আকারে বড়, ডান দিকেরটা ছোট। তাহলে যে দুটো কি রয়েছে, বাম দিকেরটা কি রয়েছে, বড়, এখানে দেখানো নেই। তাহলে যদি এভাবে কিডনি গুলো থাকে, দুটো তো থাকে। এবার দেখো এর মধ্যে রয়েছে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ত্রিভুজ আকৃতির। টুপির মতো বসানো থাকে, এই গ্রন্থি করেছে অ্যাডেনোমাস। বাম দিকের গ্রন্থিটা আকারে বড়, আর ডান দিক, বাম দিকেরটা বড়, এভাবে যদি দাঁড়াই তাহলে বাম দিক মানে কোনটা হচ্ছে, এই দিকেরটা, তাহলে বাম দিকেরটা কিন্তু আকারে বড় হবে, আর ডান দিকেরটা একটু তুলনায় ছোট হবে, এটাই বলা রয়েছে। তারপর কি রয়েছে যে কোথায় গেল, অ্যাডাল্ট হরমোন দেহের নানা জরুরি অবস্থায় খরিত হয় এই গ্রন্থি থেকে। তাহলে কি হচ্ছে, অ্যাডেনাল কি, এক প্রকারের অন্তঃক্ষরা গ্রন্থি। আর অন্তঃক্ষরা গ্রন্থি মানে সেখান থেকে কি সিক্রেট হবে, হরমোন সিক্রেট হবে। তাহলে জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য দেহকে প্রস্তুত করে, তাই এই হরমোনের অপর নাম কি, আপদকালীন হরমোন। তাহলে আপদকালীন হরমোন কি করছে, যখনই কোনো কিছু ইমার্জেন্সি কন্ডিশন, আগে কি বললাম একটা এক্সাম্পল, তোমার সামনে ধরো না কোনো একটা বাঘ আসছে, একদম সেখান থেকে তুমি ইনস্ট্যান্টলি ছুটে পালাবে কোনো কিছু না ভেবে, তাহলে তখন তোমাকে এই যে ইনস্ট্যান্ট কাজ করার জন্য হেল্প করছে কে, না তোমার এই অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যাডনাল, এই একটা অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি, অ্যাডনাল গ্ল্যান্ড, তখন তোমাকে সেটাতে হেল্প করছে। এবার সেখান থেকে কি হরমোন সিক্রেট হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই হরমোন আমাদের শরীরের শ্বাসকার্যের হারকে বাড়ায়, কারণ বলছে কি এমার্জেন্সি কন্ডিশন যখন রয়েছে তখনই এই হরমোনটা সিক্রেট হচ্ছে, আপদকালীন হরমোন, আপদ বিপদ, সেক্ষেত্রে কিন্তু হেল্প করছে কি তোমাদের এই অ্যাড্রিনালিন হরমোন। তো সেক্ষেত্রে তোমার কি হবে, তখন তো অলরেডি ঘাবড়ে রয়েছে, অলরেডি ভয় লাগছে, তো তখন সেক্ষেত্রে কিন্তু শ্বাসকার্যের হারটা বেড়ে যাবে। এবং আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে, তাহলে তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য, বডি টেম্পারেচারকে কন্ট্রোল কে করছে, আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে খরিত হওয়া এই অ্যাড্রিনালিন হরমোন।
হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণকে ক্ষমতা বাড়ায়, মূত্র উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে আমাদের বিভিন্ন মানসিক অবস্থা অর্থাৎ যেটা বলছিলাম ভয়, দ্বন্দ্ব পালানোর মনোবৃত্তিকে অ্যাড্রিনালিন হরমোন জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ করে। এবার এই অ্যাড্রিনালিন হরমোন যেটা বলছে এর দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে এপিনেফ্রিন, একটা নন এপিনেফ্রিন, যেটা তোমাদের পরে আসলে দেখছি বইতে মনে হচ্ছে নেই নেই তাহলে এটা তুমি জেনে রেখে দাও, অত ডিটেলসে নিয়ে যেহেতু অত জানার দরকার নেই। যে দুটো হরমোন অ্যাড্রিনালিন হরমোনের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কি এপিনেফ্রিন আর একটা হচ্ছে নন এপিনেফ্রিন। দুটো অপোজিট নাম হলো, ফাংশন বা কাজ কিন্তু একই। এরা দুজনেই কিন্তু তোমার ইমার্জেন্সি কন্ডিশন বা যখন তোমার অ্যাডভার্স কন্ডিশন আসছে, যখন তোমার সামনে একদম বিপদ আসছে, তখন কিন্তু এগুলো বার হয়ে যায়। তোমাকে স্কুলে আজকে ধরো না হোম টাস্ক দিয়েছে কিছু, তুমি করে নিয়ে এলে না, তখন একদম প্রচন্ড ঘাবড়ে গেছে, তখন কিন্তু সেই সিচুয়েশনেও এই গ্রন্থি তোমাকে এই হরমোন সিক্রেট হবে। যে কোনো প্রকার এমার্জেন্সি কন্ডিশন, বাড়িতে কিছু কাজ মানে কিছু একটা উল্টোপাল্টা কাজ করেছো, মা এসে বকবে, তুমি একদম প্রচন্ড ভয়ে রয়েছো, তখন সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনটাই বার হয়। মানে যে কোনো কিছু এমার্জেন্সি কন্ডিশন তোমার সাথে কি রয়েছে, অ্যাড্রিনালিন হরমোন। চলো নেক্সট কি বলছে, তবে এই হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল, প্রত্যেকটা ক্ষেত্রেই বলেছিলাম যে নর্মাল রেঞ্জ থাকা দরকার, বেশি হলেও খারাপ কম হলেও খারাপ, ঠিক তেমন এখানেও যে অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার হয়, ফুলে যায়, এজন্য এই ধরনের মুখকে বলা হয় মুন ফেস, চাঁদের মতো, তাই তো? তাহলে মুন ফেস কখন দেখা যায়, এই যদি এমসিকিউ আসতে পারবে, মুন ফেস দেখা যায় যখন তোমার এই অ্যাড্রিনালিন হরমোনের বেশি ক্ষরণ হয়, মুখের ত্বক খসখসে আর ফ্যাকাশে হয়ে যায়, মহিলাদের মুখমণ্ডলে লোমের আধিক্য দেখা যায়, ক্ষত সারাতে সময় লাগে, কম ক্ষরণে হজমের গন্ডগোল, পেশি দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা যায়। তাহলে এগুলো কখন হবে, এগুলো হবে যদি বেশি দেখা যায় এগুলো, আর আর যদি কম ক্ষরণতার ক্ষেত্রে হজমের গন্ডগোল, দুর্বলতা এগুলো দেখা যায়, মানে একটু দুর্বল টাইপস হয়ে যাবে, একটু উইক হয়ে যাবে, এগুলো কমের ফলে হবে। নেক্সট বলছে কি জনন গ্রন্থি, 5 নাম্বার, রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। জনন গ্রন্থি কি ব্যাপারটা, ছেলে ও মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের জনন গ্রন্থি থাকে। মেয়েদের শরীরে থাকে এই জনন গ্রন্থির নাম কি, ডিম্বাশয়। তাহলে গার্লস বা মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কি বলছে ডিম্বাশয়, আর ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে শুক্রাশয়। আর এখান থেকে খরিত হচ্ছে কি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হাইলাইট করে রাখো যে আহ, মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কি রয়েছে ডিম্বাশয়, আর ডিম্বাশয় থেকে যে দুটো হরমোন সিক্রেট হয়, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এগুলো কোশ্চেন আসবে যে ডিম্বাশয় থেকে কি কি হরমোন ক্ষরণ হয়, তখন কি লিখবে, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, যেটা আমাদের ফিমেলের মধ্যে দেখা যায়, এবং সেটা থেকে তার মধ্যে কি রয়েছে জননাঙ্গ, ডিম্বাশয়। আর ছেলেদের শরীরে এই জনন গ্রন্থির নাম কি, শুক্রাশয়, এবং যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হয়। ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরন ছেলে ও মেয়েদের দেহে একটা নির্দিষ্ট বয়সের পর সক্রিয় হয়, ফলে জননতন্ত্রে ও শরীরের অন্যান্য অঙ্গের গঠনে নানা পরিবর্তন চোখে পড়ে। যেমনটা বলেছিল তোমার একটা গল্প মনে আছে যে কি নাম ছিল, রোহন নাকি, যে গলার স্বর ভারী হচ্ছে, গোফের রেখা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু তখন টেস্ট, সে ছেলে ছিল, তাহলে সেজন্য কিন্তু তার গলার স্বরটা একটু ভারী হচ্ছে, একটু গোফের রেখা দেখা যাচ্ছে। তো এই হরমোন টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু এই বয়সের মধ্যে তার এবার সক্রিয় হতে স্টার্ট করেছে। ওকে, কারণ তার এই বয়ঃসন্ধিকাল যেটা তখন স্টার্ট হয়েছে, তোমাদেরও হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখা যায়। এখান থেকে এগুলো ইম্পর্টেন্ট দেখে রাখবে যে মেয়েদের শরীরে কি দেখা যাচ্ছে, ডিম্বাশয়, যেখান থেকে স্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সিক্রেট হচ্ছে, আর ছেলেদের শরীরে দেখা যাচ্ছে কি তোমার শুক্রাশয়, যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন, একটা হরমোন সিক্রেট হচ্ছে, তার ফলে বিভিন্ন বিভিন্ন চেঞ্জ হয়ে থাকে। এবার এই যে তোমার হরমোন সিক্রেট হচ্ছে বয়ঃসন্ধি কালের পরে দেখবো, এর ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের চেঞ্জ দেখতে পাওয়া যায়, অনেক অনেক পরিবর্তন হয়, মুড সুইং হয়, কখনো রেগে যাচ্ছে, কখনো এ হচ্ছে, হ্যাঁ এরকম কিন্তু বিভিন্ন চেঞ্জ দেখতে পাওয়া যায়। অত ডিটেলস মধ্যে জানার দরকার নেই, যেগুলো জানবে এখানের মধ্যে আছে টুকটাক, এখান থেকে এমসিকিউ আসতে পারে, তো এগুলো দেখে রাখলো। ওকে, এরপর কি, হ্যাঁ এটা হচ্ছে তোমার, এটা ফিমেলের ক্ষেত্রে দেখানো রয়েছে ওভারিজ। হুম, এখানে ডিম্বাশয় দেখানো রয়েছে, এখানের মধ্যে ডিম্বাশয় দেখানো রয়েছে, আর ছেলেদের ক্ষেত্রে কি দেখা যায়, শুক্রাশয় দেখা যায়। ওকে, এটা পুরো হিউম্যান বডির স্ট্রাকচার দেখো, এখানের মধ্যে কি রয়েছে তোমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে, এই যে ছোট্ট ছোট্ট বলেছিলাম, আর ডান দিকেরটা একটু বেশি রয়েছে এরকম টাইপসের। আর এখানে তোমার আর একটা আমি যদি আনি, এটা থাইমাস গ্ল্যান্ড, তোমার বইদের মধ্যে নেই। থাইরয়েড গ্ল্যান্ড বলেছি আগে, থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। পিটুইটারি গ্ল্যান্ড এখানের মধ্যে রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড যেটা বলা হয়েছিল। আর পিনিয়াল হাইপোথ্যালামাস দেখার দরকার নেই, এগুলো তোমার বইয়ের মধ্যে নেই, এগুলো আছে বলে দিয়েছি।
হ্যাঁ, টেস্টোস্টেরন হরমোন। আচ্ছা বলো তো, টেস্টোস্টেরন কাদের সিক্রেট হয়ে থাকে, ছেলে না মেয়ে? কমেন্ট করো, কাদের ক্ষেত্রে হয়ে থাকে এটা? বয়েজ, ছেলে। টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হয়, ক্ষরণ হয় কোথা থেকে? শুক্রাশয় না ডিম্বাশয়? ছেলে মানে কি বলেছিলাম, শুক্রাশয় থাকবে, তো সেখান থেকে কি ক্ষরণ হচ্ছে আমাদের? টেস্টোস্টেরন হরমোন। এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁফ দাড়ি বার হয়, যেটা একদম প্রথম কিছু ছিল, যে বারবার ধরে আয়না দেখছে কারণ তার গোঁফের রেখা দেখা যাচ্ছে, গলার সাথে একটু ভারী হয়ে যাচ্ছে, তো এই জন্য কিন্তু দেখা গেছিল। কি বলছে দেখো, ধীরে ধীরে হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা তৈরি হয়, গলার স্বরের ভাঙন ঘটে। একদম প্রথমে বলেছিল তোমাকে, দেখবে গল্পটা কি নাম ছিল বেশ, তাপস। তাপস, তাপসের কাহিনী খুঁজে পাওয়া গেল এবার। তাহলে তাপসের মধ্যে কি টেস্টোস্টেরন হরমোনটা এবার অ্যাক্টিভেট হচ্ছে, সক্রিয় হচ্ছে, সেই জন্য কিন্তু তার মধ্যে এই ঘটনাগুলো দেখা গেছিল। গোফের রেখা দেখা দিচ্ছে, তারপর হচ্ছে যে তোমার গলার স্বরের খানিক বদল করছে, ঠিক আছে, একটু ভারী ভারী হচ্ছে, একটু ভাঙন দেখা গেছে, তো বাচ্চা বাচ্চা থেকে একটু এবার সিরিয়াস হচ্ছে। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু বয়ঃসন্ধিকাল চলে আসছে, তখন হচ্ছে তোমার টেস্টোস্টেরন হরমোনটা মানে অ্যাক্টিভেট হচ্ছে, এবং তার জন্য কিন্তু এগুলো দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ যেটা বললাম, গলার স্বর ভারী হয়, গলার স্বরের ভাঙন ঘটে, তাহলে এই টেস্টোস্টেরন হরমোনের কারণটা। প্রথমে গল্পগুলো দিয়ে তোমাদের এটাই বোঝাতে চেয়েছিল যে এগুলোর পরে ক্লাইম্যাক্স আছে, মানে বাকি আছে এখন কাহিনী, ঠিক আছে, প্রত্যেকটা কাহিনী সুগার থেকে ডায়াবেটিস থেকে স্টার্ট করে প্রত্যেকটা কিন্তু বোঝা গেল। তারপর দেখো ইস্ট্রোজেন, যেটা তোমার কোথা থেকে, স্ত্রী না পুরুষ, কাদের দিয়ে হয় এস্ট্রোজেন? স্ট্রোজেন প্রজেস্টেরন দুটো কি হয়ে থাকে, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সিক্রেট হয়ে থাকে, ক্ষরণ হয়ে থাকে, কোথা থেকে? ডিম্বাশয় থেকে। ডিম, ফিমেল মানে ডিম্বাশয়। আর তোমার হচ্ছে যে এই টেস্টোস্টেরন কাদের ক্ষেত্রে? ছেলেদের ক্ষেত্রে। স্ত্রী দেহে ক্ষরিত হয়, হাড় ও পেশি বৃদ্ধি ঘটিয়ে দেহের সম্পূর্ণ বৃদ্ধি ঘটায়, ত্বকের নিচে ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটিয়ে শরীরে বদল আনে। দেখবে ছেলেদের ক্ষেত্রে কি হয়, যখন সেক্ষেত্রে হচ্ছে বয়সের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আছে একটু মানে করে নরম নরম হয় না, একটু শক্ত টাইপ মানে হয়, কিন্তু যখন সেটা ফিমেলের ক্ষেত্রে আসছে, মানে মেয়েদের ক্ষেত্রে, তখন কিন্তু দেখবে একটু ফ্যাট জাতীয় পদার্থের সঞ্চয় ঘটাচ্ছে, ফলে একটু নরম টাইপসের হয়, তাই তো? পুরুষের শরীরেও ইস্ট্রোজেন পাওয়া যায়, তবে স্ত্রীদেহের চেয়ে কম পরিমাণে পাওয়া যায়। তাহলে পুরুষদের দেহে টেস্টোস্টেরন বাদ দিয়ে ইস্ট্রোজেন দেখতে পাওয়া যায়, কিন্তু অ্যামাউন্ট, পরিমাণটা কম হয়। স্ত্রী দেহেও টেস্টোস্টেরন দেখতে পাওয়া যায়, তাহলে পুরুষও কিছুটা জিনিস নিচ্ছে আর স্ত্রীও কিছুটা নিচ্ছে, কারণ এর দেহে পুরুষদের মধ্যেও ডমিনেন্ট হচ্ছে তোমার এস্ট্রোজেন কাদের ক্ষেত্রে, তোমার মেয়েদের ক্ষেত্রে, কিন্তু কিছুটা দেখতে পাওয়া যায় তোমার কাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে। ঠিক তেমনই ডমিনেন্ট টেস্টোস্টেরন মানে ডমিনেন্ট কি বেশি দেখতে পাওয়া যায় ছেলেদের ক্ষেত্রে, কিন্তু স্ত্রীদেরও কিছুটা দেখতে পাওয়া যায়, তবে পুরুষের চেয়ে কম পরিমাণে। ওকে, তাহলে এটা গেল। তো এগুলো তাহলে আজকে আমাদের ছিল যে মোট 5টা তোমার অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে আজকে আমরা কি কি পড়লাম দেখো, একদম প্রথমে কিছু গল্প স্টার্ট হয়েছিল, কিছু গল্প তোমাদের বইয়ের মধ্যে 5টা দেওয়া ছিল। তারপর আমরা দেখলাম যে দু ধরনের তোমার নিয়ন্ত্রক দেখা আছে, একটা স্নায়ু যেটা একদম ইনস্ট্যান্ট কাজ করে, আরেকটা কি ছিল তোমার হরমোনাল সিস্টেম, যেটা একটু ধীরে কাজ করে বাট তার এফেক্টটা অনেকক্ষণ থাকে। তারপরে কি দেখেছিলাম আমরা, হরমোন সম্পর্কে ডিটেলস দেখলাম, যে হরমোন কি, হরমোন কোথা থেকে তৈরি হচ্ছে, যেখান থেকে তৈরি হয় তাকে কি বলে, যেখানে যাচ্ছে তাকে কি বলে, গ্রন্থি থেকে তৈরি হয়ে কোথায় যায়, গ্রাহকে যায়। তারপরে দেখেছিলাম 5টা তোমার, হ্যাঁ, অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি আর মিশ্র গ্রন্থি কি, 3টে গেল কমপ্লিট। তারপরে হচ্ছে 5টা যে গ্ল্যান্ড ছিল, পিটিউটারি গ্ল্যান্ড, মাস্টার গ্ল্যান্ড, প্রচন্ড কাজের ফাংশন বলেছি। তারপরে কি আছে তোমার, থাইরয়েড গ্ল্যান্ড ছিল। হ্যাঁ, এখানের মধ্যে একটা প্রচন্ড গন্ডগোল হয়, পরে যখন কোশ্চেন ব্যাংক সলভ করে তখন দেখবে বারবার একটা কোশ্চেন আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা যাকে শর্টকাটে টিএসএইচ বলে, কোথা থেকে সিক্রেট হয়, তখন একই ভুল করবে, থাইরয়েড গ্ল্যান্ড লিখে দিয়ে চলে আসবে, এটা কিন্তু করবে না, এটা তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। তারপরে কি রয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের পর, অগ্ন্যাশয় গ্রন্থি। অগ্ন্যাশয় গ্রন্থি দেখলাম একটা, যেটা তোমার মিশ্র গ্রন্থির মধ্যে পড়ছে। তারপর আমরা দেখেছিলাম কি তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আর লাস্টে জনন গ্রন্থি। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, অনেকটা পার্ট কভার হয়ে গেছে, আর একটা ভিডিওর মধ্যে হয়তো পুরো কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটা। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে দিও, আর পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ অলরেডি 3টে চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেছে, আর 2টো বাকি আছে, দিলে তোমাদের ক্লাস 8 জীবন বিজ্ঞান পার্ট কমপ্লিট হবে। ওকে, আজকে ভিডিও পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।